আপনার ভালো লাগছে, কোন ধরনের স্টোরি আপনি আরো বেশি শুনতে চান, আমরা সেই ধরনের স্টোরি বেশি বেশি করে সিলেক্ট করব। ইটস ইউর শো, সো ইউ উইল ডিসাইড যে কোন ধরনের স্টোরি এখানে সিলেক্টেড হবে। শুরুতেই একটা ইমেল দিয়ে শুরু করতে চাই আজকের ভূত এফএম, প্রতিবারের মতো পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম স্বপ্নীল দাস, আমি যশোর জেলার বাসিন্দা। যশোর টাউনের ওপর আমার বাড়ি। আপনি কেমন আছেন জানতে চাইব না, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি অনেক দূরে থাকি বিধায় স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না। এটি ভূত এফএম এ পাঠানো আমার প্রথম ইমেল। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা ঠিক আমার নয়, আমার বন্ধুর। ও নাম প্রকাশে অনিচ্ছুক, তাই নামটা বলছি না। গত 1 বছর ধরে ওর সাথে এমন কিছু ঘটছে যার কোনো বিশ্লেষণ বা আমাদের কারো কাছে এর কোনো ব্যাখ্যা নেই। ঘটনাটির সূত্রপাত হয় গত বছরের ফেব্রুয়ারি মাসে। মাঝরাত ও ঘুমিয়েছিল। হঠাৎ ও ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখল। স্বপ্নটা ছিল ভারী অদ্ভুত। ও একটা ছোট সমাধি ক্ষেত্র দেখতে পায়। বলে রাখি, আমাদের প্রথা অনুযায়ী যে লাশগুলো দাহ করা হতো না বা যেগুলিকে মাটিতে সমাধিস্থ করা হতো যেত না, সেগুলোকে মাটিতে সমাধিস্থ করা হতো। আর এই ক্ষেত্রটি সমাধি ক্ষেত্র, যেটা দেখেই বোঝা যায় একটা 3-4 বছরের বাচ্চার সমাধির ওপর একটি মেয়ের নাম, সাথে জন্ম সাল ও মৃত্যুর সাল দেয়া রয়েছে। নামটা বলছি না, তবে মৃত্যু সালটা ঠিক আমার বন্ধুর জন্ম সালের 2 বছর আগে। সালটা ছিল 1996। আর ওই সমাধিটা থেকে কিছুটা দূরে একটা বাচ্চা মেয়ে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। ওই দিনের মতো স্বপ্নটি শেষ হয়ে যায়। এরপর থেকে শুরু হয় ঘটনা। ওর চারপাশে ও কিছু প্যারানর্মাল ব্যাপার লক্ষ্য করতে থাকে। স্বপ্নে দেখা ওই বাচ্চা মেয়েটিকে ও বাস্তব জীবনে দেখতে শুরু করে। যেমন রাস্তার ডান পাশ দিয়েও হেঁটে যাচ্ছে, আবার বাম পাশ দিয়ে ওই মেয়েটি। আবারও দুপুরের খাবার খাচ্ছে, আবার দরজার পাশ থেকে মেয়েটি উঁকি মারছে। কখনো পুজোও করছে, মেয়েটি ওর পেছনে বসে আছে। ও মেয়েটিকে এতবার দেখেছে, কিন্তু মজার ব্যাপার হলো আজ পর্যন্ত ও মেয়েটির মুখ দেখতে পায়নি। মেয়েটির মুখ সবসময় চুল দিয়ে ঢাকা থাকত, আর মেয়েটিকে ধরতে গেলেই সে মিলিয়ে যেত। আমাদের শহর থেকে কিছুটা দূরে একটা শ্মশান আছে, আর প্রত্যেক বছর ওই শ্মশানে নামযজ্ঞ হয়। আমার বন্ধু নামযজ্ঞের অনুষ্ঠান দেখতে সেই শ্মশানে যায়। ঘুরতে ঘুরতে এমন জায়গায় চলে আসে যেখানে কিছু সমাধি ক্ষেত্র আছে। সমাধিগুলো দেখতে দেখতে একটা সমাধির ওপর চোখ আটকে যায়, আর সাথে সাথেই সে ভয়ে পুরো জমে যায়, কারণ ওই সমাধিটি ওই স্বপ্নে দেখা সেই সমাধি। নাম, জন্মসাল, মৃত্যু সব একই। ও আর ওখানে দাঁড়ায় না, বাড়িতে চলে আসে। সেদিন রাতে ও স্বপ্নে সেই সমাধিটা আবার দেখতে পায়, সাথে সেই বাচ্চা মেয়েটি। আর প্রথমবার ও কিছু কথা শুনতে পেল। কথাটি ছিল, আমরা চলে এসেছি। গলার ভয়েসটা ছিল একটা পূর্ণ বয়স্ক মেয়ের। একদিন ও দুপুরবেলা শুয়ে আছে, ও বুঝতে পারল না যে ওর পেছন দিকে কেউ এসে শুয়েছে। তারপর ওর হাত ওর গায়ে লাগলো। ওর ছোট বোন ভেবে ও হাতটি ধরল। ধরেই বুঝতে পারল এটি ওর ছোট বোনের হাত নয়, কারণ হাতটি আকারে বেশ বড় ছিল, সাথে প্রচুর ঠান্ডা। হাতে চুড়িও ছিল। ও বুঝতে পারল ব্যাপারটা স্বাভাবিক নয়। ও মনে মনে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলো, আর সাথে সাথে হাতটি ওর বুকের ওপর থেকে সরে গিয়ে গলা চেপে ধরল। প্রায় 10 সেকেন্ড থাকার পর ছেড়ে দিল। পরের দিন ও মাকে নিয়ে শ্মশানে যায়। শ্মশানে একটি কালী মন্দির আছে। কালী মন্দিরের সামনে আসার সাথে সাথেই ও ব্ল্যাক আউট হয়ে যায়। যখন ওর জ্ঞান ফেরে তখন অনেক লোক ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। ওর মাথা ওর মায়ের কোলে। ভিড় কমলে ওর মা ওকে জিজ্ঞেস করে যে ওর কি হয়েছিল। ও নাকি হঠাৎ করে মায়ের থেকে আলাদা হয়ে দোকানে চলে যায়, সেখান থেকে মোমবাতি আর ধূপ কেনে, আর তারপর নাকি ও সেই সমাধির কাছে যায়, ওই মোমবাতি আর ধূপ জ্বালে। তারপর সমাধির পাশে বসে হাউমাউ করে কাঁদতে থাকে, আর মুখে বিড়বিড় করে কি যেন বলতে থাকে, অথচ এগুলো ওর কিছুই মন নেই। ওর মায়ের মুখ থেকে শুনে ও নিজেই অবাক হয়ে যায়। সেদিন রাতেও আবার স্বপ্নে দেখে সমাধিটি। এবার অদৃশ্য কোনো কণ্ঠ বলছে, চলে এসো, এবার চলে এসো।
ও পালাতে চেষ্টা করলো, আর তখনই একটা গর্তে ওর পা ঢুকে যায় এবং স্পষ্ট বুঝতে পারে যে কেউ ওর পা চেপে ধরেছে। ওর স্বপ্নের ভেতরেই ব্যথা অনুভব করে, ওর ঘুম ভেঙে যায়। ওর বাম পাটা তখনও ব্যথা করছে, আর সেই জায়গাটায় 5টা আঙুলের দাগ। আগেও একটি মেয়েকে দেখতে পেত, আর এরপর থেকে একটি পূর্ণ বয়স্কা মেয়েকে দেখতে পায়। সে বাচ্চা মেয়েটির হাত ধরে দাঁড়িয়ে থাকে। ও আর সহ্য করতে পারে না এই সব ঘটনা। ও গুরুদেবের সাথে শেয়ার করে। গুরুদেব বলেন যে ওর সাথে যেটা ঘটছে তা ওর কোনো পাপের ফল, আর এই ঘটনার সাথে ওর পূর্বজন্মের যোগাযোগ আছে। আপনি হয়তো জানেন যে হিন্দু ধর্ম পুণ্যজন্মে বা পুনর্জন্মে বিশ্বাস করে। গুরুদেব আরো বলেন যে ওই বাচ্চা মেয়েটি সাথে ওর বাহ্যিক বা অভ্যন্তরীণ কোনো যোগাযোগ আছে। গুরুদেব ওকে একটা মাদুলি দেন। ওর ডান হাতে বাঁধা থাকে সেটি। ভেতরে 2 দিন ওর কোনো ঘটনা ঘটে না, কিন্তু 3য় দিনে রাতে ও শুনতে পায় কে যেন ওর ঘরে বসে কাঁদছে। আবছা আলো আঁধারিতে দেখতে পায় সেই বাচ্চা মেয়েটিকে দেখে ওর শরীর নিস্তেজ হয়ে যায়, চোখ বুজে আসে। আবারও সে নিজেকে হারিয়ে ফেলে। আবারও স্বপ্নে দেখতে পায় মেয়েটি বলছে মাদুলিটি খুলে ফেলতে। সকালবেলা ওর ঘুম ভাঙে, আর হাতের দিকে নজর পড়তেই সে দেখে মাদুলিটা নেই। ও সারা ঘর তন্ন তন্ন করে খোঁজে, কোথাও পায় না। বাইরে থেকে কেউ নিতে পারবে না, কারণ দরজা ভেতর থেকে বন্ধ। তাহলে মাদুলিটি গেল কোথায়? এর উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি। এখনো সে ওই বাচ্চা মেয়েটিকে স্বপ্নে, বাস্তবে, সর্বত্রই দেখতে পায়। রিসেন্টলি ও এই ঘটনাটি আমার সাথে শেয়ার করে। আমরা 2 বন্ধু মিলে সিদ্ধান্ত নেই যে খুব শীঘ্রই আমরা শ্মশানের সমাধিটির কাছে যাব, আর সমাধিটা কার জানার চেষ্টা করব। অর্থাৎ মেয়েটির পরিচয় কি, তার পরিবার কোথায় থাকে, এই সমস্ত জানব। দোয়া করবেন যাতে আমার বন্ধুটি আবার সুস্থ জীবন ফিরে আসতে পারে। ভূত এফএমের মাধ্যমে আমি সবার উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই। আমাদের পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার কোনো বিশ্লেষণ নেই। তাই বলে ঘটনাটি মিথ্যে বলার কোনো ভিত্তি নেই। তাই আপনাদের কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি কোনো অদ্ভুত ঘটনা আপনাদের সাথে বিশ্বাস করে বলে বা শেয়ার করে, তবে সেটি হেসে উড়িয়ে দিবেন না। তাকে অভয় দিন, সাহায্য করুন। হতেও তো পারে সে সত্যি বলছে এবং সে বিপদের মধ্যে আছে। ধন্যবাদ। ঘটনাটি ভালো লাগলে শেয়ার করবেন। এই ছিল আমাদের প্রথম ঘটনা, এবং আশা করছি ঘটনাটি কেমন লেগেছে এটা আপনারা বলবেন, এবং অবশ্যই সেটা আমাদের ফেসবুকে আপনি জানিয়ে দিতে পারেন। এখন চলে যাব পরবর্তী ঘটনায়, এবং সেই ঘটনাটি শেয়ার করবেন বাবু ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই। বেশ কয়েকদিন গ্যাপ আছে। হ্যাঁ, অনেকদিন পর। সেটাই। সো ঘটনাটা শেয়ার করি। হ্যাঁ, আচ্ছা, এই কাহিনীটা হচ্ছে আমাদের মোহাম্মদপুর এলাকার নতুন যে অংশটা ডেভেলপ হয়েছে, যেটা হচ্ছে আপনার ইসের মানে যেটা নাকি আপনার হাউজিং অ্যান্ড আদার প্লেসেস, ওই পাশে আরো আছে কিছু আপনার সেকেন্ড ট্যাগ, আরো পিছনে কিছু আছে, মানে অনেকগুলো হাউজিং আছে। আমি সবগুলোর নাম সঠিকভাবে জানি না, বাট এটা নতুন ডেভেলপড বলতে আমি বলবো যে আমি গত হয়তো 20 বছর বা সামথিং, মানে আমরা যখন ছোট ছিলাম, শৈশবে ছিলাম, তখন ওইসব জায়গায় নদী দেখেছি। ঠিক আছে, তো এখনো এক্সপ্যানশন হচ্ছে, এবং কিছু জায়গায় হাউজিং হয়েছে, কিছু জায়গায় এখনো ফ্যাক্টরিজ আছে। এরকম একটা ফ্যাক্টরির একজন গার্ড আসলাম নামে, ও আমার কাছে শেয়ার করেছে। যাই হোক, আসলাম ওখান থেকে আজ থেকে ধরেন 4-5 বছর আগে সেখানে ও জব করতো ওই ফ্যাক্টরিতে। ওর কাজ ছিল হচ্ছে রাতের বেলা পাহারা দেওয়া। তো ও যখন প্রথম ওই ফ্যাক্টরিতে, ওইটা হচ্ছে আপনার একটা স্পেসিফিক প্রোডাক্টের নাম বললাম না, অনেকে হয়তো অনেক কিছু ডিটেক্ট করতে পারে সব টাকা। ঠিক আছে, কোনো কিছু তৈরি হতো সেটা। ঠিক আছে, তো ওখানেও পাহারা দিত রাতের বেলা। ওর কাজ ছিল ওখানে যে মানে মেকশিওর করা যে ওখান থেকে সবকিছু ঠিক মতো আছে এবং চুরি হচ্ছে না বা এরকম। তো যখন ওই জায়গায় কাজ নেয়, জায়গাটা ছিল খুবই নীরব, এবং তার আশেপাশে মোটামুটি লোক বসতি ছিল না। আরো কয়েকটা এরকম ফ্যাক্টরির মতো ছিল আর কি। ফ্যাক্টরির মতো আরো কয়েকটা ছিল, এবং রাতের বেলা শুধু দূরে ওখানে ওই বেড়িবাঁধ আছে, ওখানে ট্রাক আসা যাওয়া করতো আর কি। তো ওর আসলাম যখন প্রথম ওদিকে কাজ নেয়, তো ওখানে যাওয়ার পরে বলতেছে যে ওখানে ওই একটা ওর পরিচিত একজন চা দোকানদার আর কি, তো
তো বলছে যে তুই এখানে কাজ নিলি, এখানে তো আসলে ওই যে আগের গার্ডও থাকে না, কেউ থাকে না, ওইটা এমনি পড়ে থাকে, তুই তুই কাজ নিলি। তোকে আমার কাজের দরকার, আমি কাজ নিব না কেন? কাজ পাইছি, আমি কাজ করছি। হুম হুম তো বলে কেন থাকে না? তো অনেক রকম বদনাম শোনা যায়। তো কিসের বদনাম শোনা যায়? ওই চাল আর তারে স্পেসিফিকলি কিছু বলে না, বলে বদনাম শোনা যায়। তো এটা শুনে ওর মাথায় কিছু ঢুকে না, মানে ও আসলে রিলেট করতে পারে না বদনামটা কিসে, চুরি ছিনতাই নাকি অন্য কিছু, এরকম কিছু সামথিং লাগে। আচ্ছা যাই হোক, ও ওখানে কাজ নেয়। তো রাতের বেলা ওকে ওই যখন নাকি বুঝাই দিয়ে যায় ওই কোম্পানির যে একজন কর্মচারী, যে তাকে যে বুঝাই দেয়, বলে যে তুমি থাকবা, তোমার কিন্তু বাইরে থাকার দরকার নেই, তুমি ভিতরেই থেকে, ঠিক আছে, বাইরে বসার দরকার নেই। আর সময়টা হচ্ছে এখন মনে করেন যে বৃষ্টি বাদলের সময়, তোমার বাইরে বসতে আমি বৃষ্টি লাগবে, তুমি ভিতরে থেকো। হুম হুম আর মানে দেখবা কোনো সরা শব্দ হলে জাস্ট তুমি একটু সাউন্ড দিবা, আওয়াজ করবা। এই আর কি। হুম হুম তো ওইটা শুনে চুপচাপ বসে থাকে। তো একটা ছোট বাতি জ্বলে ওইখানে, ও নিয়ে বসে থাকে। তো ছেলেটা আসলামের নাকি সে সময় থেকে কিছু পড়ার অভ্যাস আছে, বই টই পড়তো আর কি। হুম হুম তো সে ওই কোনায় বসে একটা টেবিল চেয়ারের মতো বসে বই পড়তেছে। তো বই তো পড়তে 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 ঝিমানি লাগছে এক সময়, এবং ঝিমানি লাগতে লাগতে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। মানে হঠাৎ করে পুরা আপনার ওই ইটা ওয়্যার হাউস টাইপের যে জায়গাটা, ওটাতে আলো নাই। তো দেখতেছে কুমোট একটা ভাব, এবং ওখানে একটা নষ্ট ফ্যান ছিল আর কি। সে ফ্যানটা নষ্ট, ফ্যান চলে না আর কি। তো ওকে বলছিল ফ্যান ঠিক করে দেওয়া হবে। তো মোটামুটি ও বলতেছিল যে এমন একটা নীরবতা নেমে আসছে যে একদমই মানে অসহ্য, এই নীরবতাটা সহ্য করা যায় না। তার কাছে মনে হলো যে সে হেঁটে বাইরে যায়, মানে মেন দরজার বাইরে চলে যায়, আর গরমও লাগতেছে বেশ। সেটা মনে হওয়ার পরে ও যখন উঠছে চেয়ার থেকে, হঠাৎ করে সে শুনতে পায় ওর পিছনে, মানে বেশ খানিকটা পিছনে, ওখানে মনে হচ্ছে যে কিছু মানে মানুষজন মানে মানে হামিং করতেছে, মানে কথা, মানে ফিসফিসানি এবং হামিং, হুম হাম এরকম একটা শব্দ, মানে কিছু মানুষ একসাথে। হুম হুম তো ও বলে যে এত মানুষ, মানে মিনিমাম 8-10 জন মানুষের সাউন্ড, এবং মানে ফিসফিসানি টাইপের, আবার হুম হাম শব্দ, মানুষ ঢুকলো করতে, ও ভিতরে ছ্যাত করে উঠে, যে মনে করে আচ্ছা চুরি টুরি হচ্ছে নাকি, হুম ডাকাতি। হুম তো সে বাইরে যাওয়ার প্ল্যানটা বাদে, আচ্ছা এবং বাইরে যাওয়া বাদে ও আস্তে করে ওর যে টেবিলটা ছিল ওইখানে ঘাটে যে কিছু পাওয়া যায় কিনা। তো হাতে 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 ম্যাচ পায়, আচ্ছা একটা ম্যাচ পায়। ম্যাচটা নিয়ে সে আপনার ওই হেঁটে হেঁটে আস্তে আস্তে পার্টি পেটি পেশে যেখানে শব্দ, এবং ও যত কাছে যাচ্ছে শব্দটা মনে হচ্ছে লাউড শুনতেছে ওই জায়গায়। হুম এবং হুম বেশিরভাগই শব্দের মধ্যে মহিলাদের শব্দ আছে বেশি। আচ্ছা হ্যাঁ, তো আচ্ছা ও ঠিক কাছাকাছি, যে ওর যখন মনে হচ্ছে যে ওর থেকে ধরেন ঠিক 2-3 ফিট দূরে এই শব্দটা, হুম হুম এবং অন্ধকার এতই এখানে গাঢ় যে ও দেখতে পারতেছে না, মানে চোখে ওর যে বাইরের যে একটা আর্চ লাইটের আলো আসবে সেটাও ওর সেখানে নাই, আচ্ছা মনে হচ্ছে একদম কালিগুলো অন্ধকার। তো তখন করে কি ম্যাচটা আপনার জ্বালায়, ফুস করে ম্যাচ জ্বালানোর পর যে কিচ্ছু নেই সামনে, একদম খোঁজবাজির মতো শব্দ পুরো বন্ধ হয়ে গেছে। হুম হুম আর তখন ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও মানে ওর মানে মনের মধ্যে মনে ছ্যাত করে উঠে যে কি হলো, আমি এতগুলো শব্দ শুনলাম, এর কিচ্ছু নাই। এবং তখন ম্যাচটা যখন ফেলে দেয়, ও তখনও শব্দ আসতেছে না। তো ও তখন কান পেতে থাকে যে এত নীরবতা, দূরে কোথা থেকে কি শব্দটা আসতেছে। তো কান পেতে দেখে যে না, কোনো এরকম কোনো শব্দ নেই। তো ও করে কি আস্তে আস্তে হেঁটে 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 যায়, চেয়ারের কাছে যায়, তারপর আস্তে ধীরে করে ওই ইসের থেকে দরজা খুলে বের হয়, মানে মূল যে দরজাটা খুলে ওখানে বের হয়। তো বের হয়ে দেখে যে কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা, এবং রাস্তার আশেপাশে কেউ নাই, শব্দ করার মতো কেউ নাই। তো এর মধ্যে সে ভিতরে শব্দ পায়, ধিম ধারাম কিছু পড়তেছে, আচ্ছা মনে করেন যে জিনিসপত্র পড়ে যাচ্ছে ঠাস ঠুস ঠুস। তো আবার দৌড় দিয়ে এখানে আসে, এসে আবার বসে থাকে, ম্যাচ জ্বালায়, বেশ ভয় পায়, এবং এরকম করে প্রথম রাত সে পার করে দেয় ঘরে। হুম হুম তো পরদিন সে ওই কোম্পানির যে লোক আছে তাকে বলে যে ভাই, আমি তো এখানে পাহারা দিছি, কালকে রাত্রে এরকম শব্দ পাইছি, এরকম মনে হয় যে কি ফেলে দিছে এসে। ওগুলা তোমার কিছু দেখার দরকার নাই, তুমি শুধু দেখবা যে কেউ কিছু নিয়ে যায় নাকি। আচ্ছা হ্যাঁ, তো বলে যে ওগুলা এরকমই শব্দ হয়, পাশের ফ্যাক্টরি আছে, এই আছে সে আছে, মানে ওকে উদ্ভট মানে বুঝ দিয়ে দেয়। হুম তো শোনার পর ও মনে করে পাশের ফ্যাক্টরি, ও একটু মানে পাশে তো ফ্যাক্টরি নাই ওর জানা মতে। ও দেখে যে ওর থেকে মানে বেশ দূরে, যেটা বেশ দূরে, ওই শব্দ এখানে আসার কথা না, বেশ কয়েকটা ল্যান্ড পরে আর কি। আচ্ছা যাই হোক, পরদিন সে ওখানে বসে থাকে, এবং ও যখন বসে আছে বেশ খানিকক্ষণ পরে ওই একই রকম সে বই পড়তেছে। হ্যাঁ, ইভেন ও সাথে করে ওই যে আপনার ওই একটা ওই ইসি নিয়ে যায়, ট্রানজিস্টার, ওয়ান ব্যান্ডের ট্রানজিস্টার টাইপের, হুম হুম ওরা তো এরকম গান বাজাতে থাকে, এবং সে বসে রয়েছে বই পড়তেছে। তো একটা পর্যায়ে ও দেখে লাইটটা, ওর যে ওই পাওয়ার বাল্ব ছিল ওইটা এরকম পিট 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 করে স্টার্ট করে লাইট কেটে গেছে। আচ্ছা
লাইট কেটে যাওয়াটা ওর কাছে খুব অ্যাবনর্মাল মনে হয়েছে। লাইট সাধারণত এইভাবে কাটে না। লাইট যেটা কাটে মানে এই লাল বাল্ব গুলো কিন্তু ঠাস করে মানে কেটে যায়, হঠাৎ করে হঠাৎ কেটে করে যায়। কেটে যায়, হ্যাঁ। স্ট্যাটার করে কাটে না। এটা এরকম। আর আমরা যারা হরর মুভি বা কিছুতে দেখে অভ্যস্ত, সেটা কিন্তু ও এরকম টাইপের এত এইসব দেখার মতো না, ঠিক আছে। কিন্তু ওর কাছে জিনিসটা অ্যাবনর্মাল লাগে। এবং একইভাবে ও রেডিওর যে ফ্রিকোয়েন্সি আছে সেটা উল্টাপাল্টা হয়ে যায়। মানে রেডিওর যে একটা মানে এফএম ফ্রিকোয়েন্সি যেটা শোনা যায় খুব সুন্দর, সেটা না, মানে যে অনেক সময় দেখবেন টিউনিং এলোমেলো হলে এরকম শব্দ হয়, উয়া ওরকম করতে থাকে। সো ওইটা শোনার পরে ও মনে করে যে কি হলো, লাইট নিভে গেল, রেডিও একই সাথে এরকম ডাউন হয়ে যাচ্ছে, ঘটনাটা কি। এবং ও রেডিওটা ওখানে বন্ধ করে দেয়। তো যখন ও রেডিওটা বন্ধ করে দেয়, তখনই মনে হয় ওর কানের কাছে কেউ মানে এরকম করে একটা বাতাসের মতো, মানে মনে হয় যে ওর কানের কাছে কেউ ফু দিছে এরকম। ও মানে খুব ভয় পেয়ে যায় ওই সময়। এবং ও তখনই ও ফিল করে যে আবার ওইখানে ওই যে হামিং এগুলো শুরু হয়েছে, ওখানে মানুষের কোলাহল শুরু হয়েছে। এবং ও আবার যায় ওখানে, যে যথারীতি ওইবার টর্চ নিয়ে আসছিল একটা ছোট মানে ফ্ল্যাশ লাইট মানে দেখে কিচ্ছু নাই। সো ও চিন্তা করে যে না, এই জায়গাটা আসলে মানে ওর কাছে বেশ ভয়ের লাগা শুরু করে। এবং ও মনে করেন যে ওই জায়গায় আর বসতে চায় না। ও মনে করে যে আমি বাইরে চলে যাই, বাইরে বসবো চেয়ার নিয়ে। যখন ও বাইরে বের হয়ে যেতে থাকে, গেটের কাছে আসছে ফ্যাক্টরি, তখন ও ফিল করে যে ওর যে ফ্যাক্টরির দরজাটা, ওই দরজার মধ্যে কেউ নখ দিয়ে এইভাবে আছড়াচ্ছে, মানে লাইক কারো শার্প নেই থাকলে আছড়ায়, হ্যাঁ, মানে লাইক বেরোনোর জন্য কেউ যদি ইচ্ছে থাকে এরকম করে কেউ দরজাটা আছড়াচ্ছে, ওই টিন বা স্টিল শেডের যে দরজাটা। তো ও চিন্তা করে যে দরজার বাইরে কেউ, এবং দরজার মধ্যে ধাম 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 করে বাড়ি মারতেছে। ও আবার দরজার মধ্যে ফ্ল্যাশ লাইট মারে, কেউ নাই, মানে নোবডি ইজ দেয়ার। ও তারপর যায় দরজার বাইরে, যে ও বাইরে বসে থাকে, একবার ভাবে যে চলে যাবে কিনা বাসায়, হ্যাঁ, কিন্তু মানে সাহস করে আর বের হয় না রাত্রে। তারপর একটা দায়িত্ববোধেরও ব্যাপার আছে, বাইরে বসে থাকে, রাতটা পার করে, ভোরে আজান হয়। আজান হওয়ার পরে, এবং যথারীতি যখন বাইরে ছিল ধুমধাম শব্দ কিন্তু মানুষের কাছে শোনে। তো পরবর্তীতে ও দিনের বেলা আবার জিজ্ঞেস করে কর্মচারী, ভাই এরকম সমস্যাটা কি, এবং আমাকে একদিন চায়ের দোকানে বলছে আপনার একটা সমস্যা আছে। তখন সে বলে যে, ওই লোকটা বলে যে সমস্যার কিছু না, এইখানে কিছু ব্যাপার আছে, এই পিছনে আর কি একটা ইসের মতো ছিল, কাজ করতো শ্রমিকরা, ওখানে আগুন লাগছিল, কিছু মানুষ কয়েকজন মারা গেছিল একসঙ্গে। সো ওইখান থেকে এরকম সাউন্ড আসে। আর আছে, তুমি দোয়া টোয়া পড়ে থাকলেই এখানে কোনো অসুবিধা হবে না। তো এরপর থেকে আসলাম নাকি ওখানে যাইতো, অনেকদিন কাজ করছে। তো রাত্রেবেলা দোয়া পড়ে ওখানে বসতো, ও অনেক রকম সাউন্ড শুনতো, অনেক রকম জিনিস মানে এক্সপিরিয়েন্স করতো আশেপাশে। বাট ওকে আল্লাহর রহমতে কিছু টাচ করেনি। তো এক সময় ও কাজ চেঞ্জ করে চলে যায় এখান থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ আপনার প্রথম স্টোরির জন্য। আমি এখন যেটা করব সেটা হচ্ছে কিছু কমেন্ট পড়বো, এবং সেই কমেন্টগুলো আমি প্রথমে ভূত এফএম পেজ থেকে পড়ছি। এমডি মামুনুর রশিদ আমাদের লিখেছেন যে, হাই রাসেল ভাই, বরিশাল থেকে লিখেছেন তিনি। একটা ঘটনা ছিল, লিসনিং ফ্রম সিডনি লিখেছেন জায়দুর রহমান সবুজ। মাসুদ আমাদের লিখেছেন প্রীতম মজুমদার। এছাড়াও আমাদের সাথে আছেন অরুফ খান, আছেন এমডি রেশাদ খান, মেহেদি হাসান বাপ্পি আমাদের সঙ্গে আছেন, মিজানুর রহমান হৃদয় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, ইবু ইসলাম রাকিব, আবু সিদ্দিক আমাদের সঙ্গে আছেন, বাপ্পি হোসেন আমাদের সঙ্গে আছেন, আমি অপরাজিতা আমাদের সঙ্গে আছেন, মুন্না আরিফিন আমাদের সঙ্গে আছেন, তাসিন আরিফিন সোহান আছেন, ইমরান খান সহ আরো অনেকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি রিজাউল ইসলাম, আছেন এমডি ঢালি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরিফিন আশিক আছেন, আরিফ শাহ, এমডি নয়ন, সজীব আবরার আমাদের সঙ্গে আছেন, ফারাবি ইসলাম তন্ময় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, নিম, এছাড়া আছেন আরো অনেকেই। তো আমি আবারও আপনাদের ঘটনা নিয়ে ফিরে আসবো, এবং আপনাদের সাথে আপনাদের যে সমস্ত কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো নিয়ে ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পরে। সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Bhoot FM. The night comes alive with ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এডিট এফএম, আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। অসাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং তার কাছে একটা ঘটনা শুনে আসবো। আমি আশা করছি যে এই ঘটনাটি আপনাদের আগের ঘটনার মতোই আনন্দ দেবে। হ্যালো লিসেনার্স, আমি হাসিব মিরপুর থেকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব, আমাদের এলাকায় বড় ভাই রাজু ভাই
তো তার বাড়ি আবার বিক্রমপুরে। তো তার নানু বাড়ি ওখানে। তো তিনি তার নানু বাড়িতে মোটামুটি 3-4-5 বছর পর পর যায়। তো একবার যখন এবার লাস্ট তিনি যখন তার নানু বাড়িতে যায়, তখন তার নানু বাড়ির দিকে একটা এরিয়া আছে। এরিয়াটা তাদের বাড়ি থেকে একটা বিশাল ক্ষেতের মতো এরিয়া, বিশাল ক্ষেতের মাঝখানে একটা জঙ্গলের মতো এরিয়া। সেই এরিয়াটা যদি ক্ষেতটা রাসেল ভাই এরকম এত বিশাল যে জঙ্গলটা মাঝখানে একটা পিঁপড়ার মতো ছোট। আচ্ছা। তো তো তার আবার এইসব প্যারানর্মাল ব্যাপারে খুব বেশি ঝোঁক। তো সে মানে বাড়িতে যাওয়ার পর শুনতে পারে যে তাকে বলে যে মানে ওই জায়গাটাতে এরকম ভূত আছে, এই সেই প্রবলেম হয়, তো ওই জায়গাটায় যাস না। তো এটা আবার ওর ছোট মামি ওনার সাথে কি ফান করে বলে, ঠিক আছে। তো তখন তিনি বলে যে আচ্ছা ঠিক আছে আমি যাব। উনি এক প্রকার বাজি ধরেই বলে যে না আমি ওখানে যাবো, কি হয় দেখবো। বলে আচ্ছা ঠিক আছে, ঠিক দুপুর টাইমে আর সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এই টাইমটা যাওয়া যায় না। তুমি এই 2 টাইমের মধ্যে যদি আমার একটা ওড়না ওখানে রেখে আসতে পারো তো তাহলে মানবো না, তোমার খুব সাহস আছে। তো তিনি এই কথাটা শোনার পর তো ওই জায়গাটার উদ্দেশ্যে রওনা দেয়। তো ওখানে পৌঁছানোর পর রাসেল ভাই ক্ষেতের মাঝখান দিয়ে এসে রাস্তাটা ওই জঙ্গলটায় পৌঁছানোর, সম্পূর্ণ ক্ষেতের মাঝখানে। সত্যি তিনি ফার্স্ট দিনের বেলা ওখানে ফার্স্টে যে ওই জায়গাটা আগে দেখে আসতে চায়, কারণ তিনি রাতের বেলা আসবে। তো তিনি ওখানে যখন পৌঁছায়, তো পৌঁছানোর পর মেঠো পথ ধরে হাঁটার পর একটা পেয়ারা গাছ, ছোট ছোট কয়েকটা পেয়ারা গাছ, তারপরে তার একটু সামনে একটা ঘাট বাঁধা পুকুর। তো তার বাম পাশে আবার একটা কবর, স্পেসিফিক ভাবে কবরটা হচ্ছে ওনাদের এলাকার নাম কয়েকজন ইসমাইল দরবেশ নামে, তো তার কবর। আর দুই পাশে 2টা বট গাছ। এই ছিল ভাই আসলে এরিয়াটা মানে হ্যাঁ, এরিয়ার বর্ণনা দিলেন বর্ণনা। আপনি। ওকে। তো ওই এরিয়াটা সে দিনের বেলা দেখে আসে যে কিভাবে কি, কারণ সে রাতে এই জায়গাটায় আসবে। আচ্ছা। তো সে দিনের বেলা সবকিছুই দেখে যায়, তো ভালো। তো এবার তিনি সন্ধ্যার পর পরই বের হয় যে তার মামের থেকে ওড়নাটা নিয়ে। তো তো সেই জিনিসটা আবার তার ছোট মামি শুধু জানতো, ফ্যামিলি আর কেউ, তার নানু বা নানা কেউ জানতো না যে সে ওই জায়গাটা যাচ্ছে। আচ্ছা। তো এখন তিনি রওনা দেয়। তো দেওয়ার পথে যে ওই ক্ষেতের মাঝখান দিয়ে যে রাস্তাটা ওই জঙ্গলে যাওয়ার একটাই পথ, তো সেটাতে মোটামুটি সে সন্ধ্যার পর পরই, ভালোই রাত হয়েছে, অন্ধকার, ওখান দিয়ে সে হাঁটতে শুরু করে। মোটামুটি 10 থেকে 15 মিনিট হাঁটা লাগে ওই জায়গায় পৌঁছানো পর্যন্ত। তো সে যখন আপনার মোটামুটি অর্ধেক পথ আসে, তখন দেখে যে মানে রাতের বেলা আর কি 2 পাশ থেকে 2টা গরু ওই পথের পাশে যে ঘাসগুলা থাকে না ওগুলা খাচ্ছে। তো দূর থেকে এই জিনিসটা দেখা, রাতের বেলা তো আসলে সাধারণত গরু গাভী সব তো ঘরে নিয়ে যায় ওই টাইমে, মানে এত বড় ক্ষেতের মাঝখানে থাকার কথা না। তো সে অন্য কিছু চিন্তা না করে পথটা ধরে হাঁটতেই থাকে। তো হাঁটতে হাঁটতে গরুগুলা ক্রস করে সে একটু সামনে চলে আসে। সে কি যেন চিন্তা করলো, পিছনে একটু তাকালো, আচ্ছা। তাকায় সে আর গরুগুলা দেখতে পেল না। মোটামুটি বিস্তীর্ণ পথ জুড়ে আর কোনো চিহ্ন পেল না। সে ভয়টাকে একটু নিজের কন্ট্রোল রেখে আগাইতে শুরু করে। তো যখন ওই জঙ্গলটার যে ফ্রন্টের যে ঢোকার এন্ট্রি জায়গাটা, তো ঢোকার পথে তার একটা মাথায় পেয়ারা বাড়ি লাগে, পেয়ারা বাগানটা যেটা ছিল। তো বাড়ি লাগার পর তার মনে হয় যে না আমি ঠিক পথে আছি, কারণ দিনের বেলা এখানে পেয়ারা বাগানটা দেখছে সে। তো সে এবার ওই পথ ধরে হাঁটতে হাঁটতে এবার কাঁচা মাটির পথে চলে আসে, ইটের পথ থেকে আসার পরে এখন সে পুকুরটা খুঁজতেছে, কিন্তু আসলে পুকুরটা পাচ্ছে না। পুকুরটা অবনত খুঁজেই যাচ্ছে, পুকুরটা খুঁজে পাচ্ছে না। সে যেই ম্যাপ মতো দিনের বেলা আসছে, রাতের বেলা আর সেই পুকুরটা ওইভাবে খুঁজে পাচ্ছে না। তো অনেকক্ষণ মোটামুটি খোঁজার পর সে পুকুরের অপর সাইডে, মানে পুকুরের যে সাইডটা ঘাট ছিল ওই সাইডটা না, এর বিপরীত দিকে সে চলে যায়। এখন সে ফার্স্টে দেখতেছে ঘাট নেই, পর্দা তাকায় দেখে না পুকুরের উল্টা দিকে সে চলে আসছে। তো পুকুরটা দেখার পর সে পুকুরের ঘাটের দিকে চলে যায়। ঘাটের দিকে যাওয়ার পর আসল ভাই পুকুরটা পানিটা 5টা সিঁড়ি উপরে, 5টা সিঁড়ি পরে পুকুরের পানিটা। আচ্ছা। তো সেই চিন্তা করে পানিটা দেখে মানে সে পানির দিকে নামবে। তো এই মুহূর্তে পানিটার দিকে যখন মানে নামার চেষ্টা করে, সে নামতেছে। আসলে 5টা সিঁড়ি সর্বোচ্চ গেলে যদি খুব স্লো নামে তাও 5 থেকে 6 সেকেন্ডস, এর বেশি লাগার কথা না। তো সে মোটামুটি নামতেছে অনেকক্ষণ হয়ে গেল। হঠাৎ করে তিনি চিন্তা করলো সে নামতেছে তো নামতেছে, সিঁড়ি শেষ হচ্ছে না, পানিও সে স্পর্শ করতে পারছে না। তো সে একটু পিছনে যে তাকানোর পর দেখা রাসেল ভাই মোটামুটি সে 20 থেকে 30টা সিঁড়ি নেমে ফেলছে, বাট তার পানি তার পা স্পর্শ করতেছে না। তো এইটা দেখার পর সে এবার আরো এক পা আগানোর পর পানিটা তার পায়ে টাচ করতে পারতেছে না। যতই নিচে নামতেছে পানি নিচের দিকে যাচ্ছে, এবং সে যখন ঘুরে পেছনের দিকে তাকায় দেখে পুরা জায়গাটা সে অনেকটা নিচে চলে আসছে, কিন্তু পানি পাচ্ছে না। তো এই পর তিনি এবার চিন্তা করে আর নিচে নামা যাবে না। সে এক ভয়ে এক দৌড় দিয়ে উপরে উঠে যায়। উপরে উঠে আসলে দেখে যে যেই 5টা সিঁড়ি ছিল সে 5টা সিঁড়ি আছে,
কোন প্রকার যে সে এতগুলো সিঁড়ি নামছে, একটু আগে যে দেখলো মোটামুটি 20 থেকে 30টার মতো সিঁড়ি নামছে, সেগুলো আর নাই। মোটামুটি যে 5টা সিঁড়ি সেরকম ভাবে বাঁধানো। তো তারপর সে এবার সে অন্যটা সে তার ওই যে মামি যে বলছিল যে বটগাছে রাখা আসার জন্য, সে বটগাছটা খুঁজতেছে। তো অনেকক্ষণ খোঁজার পর সে বটগাছটা পায়। বটগাছটার মধ্যে অন্যটা পেঁচিয়ে রাখার পর সে এবার বাড়ির পথে দিয়ে চলে যাবে। এবার তিনি যা হলো যে পথে ফেরার পথে সে আবারও পুকুরটাকে আবার খুঁজে পাচ্ছে না। সে এবার পুকুরটাকে পুরো ফুললি হারায় ফেলছে। এবার হাঁটতে হাঁটতে অন্ধকারের মধ্যে সে ওই যে কবরটা দেখছিল দিনের বেলা, সেই কবরের দেয়ালের সাথে বাড়ি খায়। তো বাড়ি খাওয়ার পরে তখন বুঝতে পারে যে না, এই পাশে কবর আছে, তার মানে বাম পাশে পুকুরটা আছে। তো এই পুকুরের এই পথটা দিয়ে চললে সে যেতে পারবে। তো কবরটার সাথে যখন বাড়ি খেয়ে, তো উনি রাস্তা খুঁজতে খুঁজতে মোটামুটি ইয়ার দিকে যেতে থাকে। তো এর মধ্যেই কিছু দূর যাওয়ার পরে দেখে যে সে কবর থেকে অনেক দূর থেকে, মোটামুটি ভালো দূর যাওয়ার পর কবর থেকে একজন উঠে আসতেছে। একটা মানুষ উঠে আসতেছে। সে অবয়বটা বুঝতে পারতেছে যে একজন মানে মানুষ আকৃতি কেউ তার দিকে এগিয়ে আসতেছে, এবং দূর থেকে শুধু সে অবয়বটা বুঝতেছে। আস্তে আস্তে যখন আসতেছে, তবে সেই মানুষটা গায়ের পরনের কাপড়টা কিছুটা সিকিউরিটি গার্ডদের গায়ে যেরকম থাকে না, আপনার চারপাশে ব্যাচ লাগানো, ওরকম টাইপের কাপড়। তো সে ওইটা পরিহিত অবস্থায় আসতেছে এবং দূর থেকে সেটা দেখতেছে। আস্তে আস্তে যখন মোটামুটি কাছে আসলো, এবার কাছে আসার পরে তার ফেসটা দেখতেছে না। তারপর যেটা হয় রাসেল ভাই, তার ফ্রন্টের দিক দিয়ে আসতেছে, কিন্তু সবচেয়ে ভয়ের যে ব্যাপারটা, তিনি কবরের দেওয়ালগুলা ট্রান্সপারেন্টলি ভেদ করতেছে, মানে কোথাও তিনি বাড়ি খাচ্ছে না। প্রত্যেকটা দেওয়াল খুবই মানে অদৃশ্যভাবে ভেদ করে তার দিকে আগে আসতেছে। এটা দেখার পর সে মারাত্মক ভয় পায়। ভয় পাওয়ার পর এখানে যদি শেষ হইতো তাও ভালো হতো। দেখে তার ডান এবং বাম দিক দুই দিক থেকে সেম মানুষটাই আগে আসতেছে। এবার এক পর্যায়ে তিনি চিন্তা করে যে এবার দৌড় দিতে হবে, ও যা সাহস অনেক হয়েছে, এবার বাঁচতে হবে। সে সেই চিন্তা করে কি করে, সে দৌড় দেওয়ার জন্য এখন মাটির নিচে হাত দেয়, যেখানে তার মাটি কিনা, কারণ রাসেল ভাই যাওয়ার পথটা হলো ইটের রাস্তা। তো সে হাত দিয়ে দেখে সে মাটির রাস্তা, তার মানে সে এখনো সঠিক পথটা পায় নাই। তো মোটামুটি যখন আরেকটু পিছনের দিকে ঢুকে থাকে, তখন যে হঠাৎ আবার সে পেয়ারাটার সাথে বাড়ি খায়। পেয়ারাটার সাথে যখন বাড়ি খায়, সে পেয়ারাটা এবার তিনি টান দিয়ে ছিঁড়ে, জিনিসটা বুঝার জন্য পেয়ারাটা টান দিয়ে ছিঁড়ার পর সে বুঝে না এবার ঠিক পথে আছে। 2 পা আগানোর পর সে ইটের রাস্তা পায় রাসেল ভাই। তো সে দেখতেছে যে ওই যে ইসমাইল দরবেশের যে কবরটা, সেখান থেকে ঝাঁকে ঝাঁকে আরো এভাবে উঠে আসতেছে তার দিকে। আচ্ছা, সে এই পর্যায়ে এবার আর কোনো কিছু চিন্তা না করে দৌড় দেয়। এক পর্যায়ে রাসেল ভাই যে ফার্স্টে যে 2টা গরু দেখছিল, সেই গরুটা ঠিক একই জায়গায় আবার ঘাস খাওয়া অবস্থায় দেখে। সে এবার সবকিছু ফেলে এক প্রকার জান নিয়ে এক প্রকার দৌড় দিয়ে কোন রকম বাসায় পৌঁছায়। পৌঁছানোর পর তার মামির কাছে যে হাঁপাইয়ে থাকে, তখন মানে তার মামি তার হাসি ঠাট্টা থামায় দেয়, একবার সিরিয়াসলি যে কি হয়েছে, নানা সবাই আসে। তখন তারা সেই বিস্তারিত ঘটনা খুলে বলার পর তার নানু তাকে অনেক বকাঝকা করে, বলে যে ওই জায়গাটা তাদের গ্রামে ইসমাইল দরবেশ, যিনি মানে খুব একজন বুজুর্গ লোক ছিল, তার কবরটা ওখানে কেউ দিনের বেলা তো যায় না, তুমি রাতের বেলা কোন সাহসে গেছো, ওখানে প্রায় ওনাকে দেখা যায়। আর ওই যে পুকুরটার কথা বলেছে রাসেল ভাই, ওই পুকুরটা খুব একটা মিস্টেরিয়াস পুকুর। ওটাতে আপনার মানে এ পর্যন্ত প্রায় মানে অনেক অঘটনই ঘটছে। আর উনি যেটা হয় যে ওই পুকুরটাতে আসলে মানে অনেকেই যেটা বলে যে পানিটা আসলে দেখা যায় 5টা সিঁড়ি পর্যন্ত, নামতে গেলে নামতেই থাকে, এবার পানিটা স্পর্শ করতে হয় না রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা সেই সাথে আরো কিছু কমেন্ট পড়ে আসবো। আপনি যেখান থেকে শুনছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি শোনেন না কেন, আপনি ভূত এফএম-এর একজন, এবং আপনি চলে যেতে পারেন আমাদের পেজে www.facebook.com/rirotfurti and www.facebook.com/bhutfm.russell। আমার নামের স্পেলিংটা হচ্ছে RUSSELL, রাসেল। তো যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিছু মেসেজ পড়ে আসবো যেটা ফেসবুকে আপনি লিখেছেন এই মুহূর্তে। হ্যালো রাসেল ভাইয়া, আজকের স্টোরিগুলো অসাধারণ ছিল, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। লিসনিং ফ্রম বরিশাল লিখেছেন আকরা বিন, আমাদের সাথে লিখেছেন ফরদিন, আগের মেসেজটা পড়লাম। সুজন ফারাউজি আমাদের সাথে লিখে আছেন এবং তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুখলেসুর রহমান, আমাদের সঙ্গে আছেন নওশাদ সরকার, এছাড়াও আছেন হোসেন ইরশাদ, আসিফুর রহমান, আকাশ, আমাদের সঙ্গে আছেন সাদমান, রোহিত সাদমান, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি তাহিদ ইসলাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তুষার আছেন, জাহিদ হাসান, এছাড়াও সাইফ খান সাকিব ঢাকার মিরপুর থেকে শুনছেন তিনি। আমার সাথে আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এমডি মেহেদি মোল্লা, আমাদের সঙ্গে আছেন এছাড়াও রিদওয়ান রাফি, আরিফ হাসান আমার সঙ্গে আছেন এবং তিনি শুনছেন এই মুহূর্তে অ্যাপ দিয়ে এবং সেই ছবি আপলোড করেছেন। আমার সঙ্গে আছেন শাকিব
শাকিল আরেফিন, এবং তারাও শুনছেন সবাই একসঙ্গে, এবং তাদের সবার ছবি যেটা সেটা গ্রুপ ফটো সেটা আপলোড করেছে। এছাড়াও আছেন আরো অনেকেই। কাতার থেকে শুনছেন পলাশ রায়, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, ছবি আপলোড করেছেন। নোয়াখালী থেকে শুনছেন নির্জন প্রতীক। এছাড়াও মাসুদ আমাদের সঙ্গে আছেন মিনহাজ, এবং এছাড়াও আছেন আমাদের সঙ্গে লেবানন থেকে আরিফ আসলাম, সিলেট থেকে আছেন আলী আকবর। এছাড়াও আছেন আরো অনেকেই। আমাদের রেডিও ফুর্তির পেজেও অনেকেই লিখছেন। তার আগে সেই সমস্ত কমেন্টে যাওয়ার আগে আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন, এবং সেই ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি। আশা করছি যে আগের মতো এই ঘটনাটি আপনাদের অনেক বেশি আনন্দ দিবে। তো চলে যাচ্ছি ঘটনায়। যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, সালাম নেবেন। আমি জিহাদ। কেমন আছেন জিজ্ঞেস করাটা বৃথা, কেননা আপনি সবসময় ভালোর তলে। আমি কানাডায় বসবাস করছি, তাই স্টুডিওতে আসা সম্ভব না। আশা করি আমার ঘটনাটা সবার মাঝে তুলে ধরবেন। অডিও ক্লিপ দিলাম না, কারণ আমার ভয়েসটা তেমন ভালো না। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা খুব রিসেন্টলি ঘটেছে। আমি আগেই বলে রাখি, আমি খুব কৌতূহলী একটি ছেলে। অনেক আগে থেকেই ভূত এফএম শুনি। যখন বাংলাদেশে গ্রামের বাড়িতে থাকতাম, তখন অ্যান্টেনা বানিয়ে ভূত এফএম শুনতাম। আমি জানুয়ারির 2 তারিখ 2018-তে কানাডায় পড়তে আসি। আমি ব্রিটিশ কলম্বিয়া স্টেটের একটা শহরে থাকি। এখানে এসে বাসা না পেয়ে অনেক পুরাতন একটা মোটেলে উঠেছি 4 মাসের চুক্তিতে। মোটেলটা এতই পুরনো, এখানকার সব থেকে পুরনো বলে সবাই জানে। সাধারণত কেউ পার্মানেন্টলি এখানে থাকে না। ভ্রমণ করতে এসে কেউ দিন কয়েকের জন্য এখানে ওঠে। তো ঘটনার প্রথম দিন আমি আমার মিস হয়ে যাওয়া ভূত এফএম ইউটিউব থেকে শুনছিলাম। যখন রাত প্রায় 2:30 বাজে, আমি রাত জাগতাম, কেননা আমার এখানে রাত হলে বাংলাদেশের দিন, তাই সবসময় মেনটেন করে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতাম। তো যখন ভূত এফএম শুনছিলাম, তখন আমি ফিল করছিলাম আমার কিচেনে কেউ একজন আছে। এভাবে কিছুক্ষণ চুপচাপ ফিল করলাম, আর একটু ভয় পেতে লাগলাম। পরে ভাবলাম ভয়ের ঘটনা শুনছি, তাই হয়তো হ্যালোসিনেশন হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর তাতে আমার ধারণা ভেঙে গেল। আমি দেখলাম কিচেনের ইলেকট্রিক যে চুলা আছে সেটি অন আছে, এবং লাল লাইটটা জ্বলছে। আমি কিন্তু চুলা সেদিন অন করিনি, কেননা আমি সেদিন রান্না করিনি। আমি রুমে আসতেও পারছি না। আমার কাছে অনেকটাই অন্যরকম মনে হচ্ছে ব্যাপারটা। আমি মোটেলের কাউকে না বলে পরের দিন একটা মুভি দেখছিলাম, আর অপেক্ষা করছিলাম আজকেও কিছু ঘটবে কিনা। কেননা আমি আগেই নোটিস করেছি, এবং আমি আগেই ব্যাপারটা নোটিস করেছি, কিন্তু কোন একটা অস্বাভাবিকতা এখানে আছে, এবং আমি আগেই বলেছি আমি একজন কৌতূহলী মানুষ। ঠিক পরের রাতে আমি শুয়ে অপেক্ষা করছিলাম। সেদিনও একই ঘটনা ঘটলো, কিচেনের চুলা অন করা। আর সেদিন যা দেখলাম তা আমি আর কখনোই দেখতে চাই না। আমি দেখলাম কেউ একজন সাদা জুব্বা পরে আমার কিচেনে রান্না করছে। আমি পুরোপুরি আমার ব্ল্যাঙ্কেট যেটা ছিল সেটাকে মাথা মুড়িয়ে চোখ বের করে দেখতে চেষ্টা করলাম। আর আমি যা দেখলাম লোকটি দেয়ালের বাইরে হাত দিয়ে অদ্ভুত ধরনের কিছু মাছ নিয়ে এলো, এবং এমন ভাবে দেখলাম যেন আমার কাছে মনে হলো যে দেয়াল আছে, লোকটার কাছে সেই দেয়ালটা দেয়াল নয়। আর সে এভাবেই বাইরে থেকে কিছু একটা নিয়ে রান্না করতে শুরু করলো। আমি চুপ করে দেখেই যাচ্ছি। পরে লোকটি আমার দিকে ঘাড় ঘুরে দাঁড়ালো। আমি দেখলাম কোন চার্চের ফাদারের মতো, গলায় একটা লকেট। আমি খুব ভয় পাচ্ছিলাম। আমার ফোনটা বেজে উঠল, আমার গার্লফ্রেন্ডের ফোন। সাউন্ড হওয়ার সাথে সাথে সবকিছু অদৃশ্য হয়ে গেল। পরের দিন আমি ভার্সিটিতে গিয়ে কয়েকজন বাংলাদেশি স্টুডেন্টের সাথে আমার ঘটনাটা শেয়ার করলাম। তাদের মধ্যে একজন বলল, এই মোটেলে একটা ভয়ানক অতীত আছে। আমি বাসায় এসে প্রতিদিনের মতো রাত জেগে থাকতাম, আর সেদিন আলাদা কিছু ঘটল না, কিন্তু যা ঘটল সেটা আরো ভয়ানক। সেদিন রাতে আবার সেই লোকটা আসলো, কিন্তু সেদিন যা হলো, লোকটি কিচেন থেকে আমার বিছানার পাশ দিয়ে টেলিভিশনের কাছে এসে দাঁড়ালো। আমি দেখলাম লোকটি যেন শূন্যে ভাসছে, এবং সেদিন তার চেহারাটা এমন ভয়ানক ছিল যেন অনেকগুলো ফাটা চির ধরা দাগ, আর চোখটা সাদা বর্ণের। আমি খুব ভয় পাচ্ছিলাম, আমার শরীর ঘামে প্রায় ভিজে গেছে। তারপর আমি দেখলাম লোকটা একটা রশ্মি বের করে ওপর থেকে টানিয়ে নিজেই ফাঁসিতে ঝুলে গেল, আর হাওয়ায় মিলিয়ে গেল। সব থেকে রহস্যময় কথা হলো, আমার রুমের ওপরের দেয়ালে রশ্মি ঝুলানোর কোনো জায়গা নেই। আমি খুব ভয় পেয়ে সেই রাত পার করলাম আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে। পরে
পাশের সুপার শপে এক বাংলাদেশি ভাইয়ের কাছে সব বলে জানতে পারলাম যে এই মোটেলের কোনো এক রুমে এক খ্রিস্টান লোককে মেরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেও অনেক আগের কথা। তখন রুমে পাখা ছিল। আমি আজও সেখানেই আছি, কেননা আমি বাসা পাইনি। এরপর আমি আর কিছু দেখিনি, আর দেখতেও চাই না। আমি ভাবতাম আমার সামনে সব পড়ে না কেন, আর এখন ভাবি আর যেন কোনোদিন না হয় সব আমার সাথে। ভালো লাগলে পড়ে শোনাবেন। এরপরে কিছু ঘটনা আমি ইমেইল করে দেব। এই ছিল ঘটনা, এবং এই ঘটনার পরপরই আমি চলে যাব আমাদের পরবর্তী কিছু কমেন্টের জন্য, এবং সেই কমেন্টগুলো আমাদের কাছে আমাদের যারা লিসেনার বিভিন্ন জায়গা থেকে শুনছেন তারাই লিখছেন, এবং তিনি বলছেন যে আরো ভয়ঙ্কর ঘটনা শুনতে চান। আমরা চেষ্টা করছি। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি সাদিকুর রহমান, এবং তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ইয়াসিন আরাফাত, এবং তারা সবাই ফ্রেন্ডরা মিলে শুনছেন। নোয়াখালী থেকে শুনছেন নওশিন তাবাসসুম। উত্তম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সৈয়দপুর থেকে আরিয়ান খান। এছাড়াও ফয়সাল আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি রাজশাহী থেকে রাউফ ইসলাম। এছাড়াও আছেন আমাদের সঙ্গে তাসফিয়া বৃষ্টি, আছেন আমার সঙ্গে সাকিব রাজ। এছাড়াও মাধবদী থেকে শুনছেন এমডি নুর আলম। আশফিকা তৃষা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন পরাগ কুমার বিশ্বাস। সামনে এইচএসসি এক্সাম, ভূত এফএম তারপরেও শুনছেন না। এখন ভূত এফএম শোনা যাবে না, এবং এখন যেটা করতে হবে আপনাকে পড়াশোনা করতে হবে, নাহলে ভূত এফএম শোনা চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। প্রিন্স রয় আমাদের সঙ্গে আছেন সৌদি আরবিয়া থেকে, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি নাজমুল হাসান, তার কাছে ভালো লাগছে। সাগর আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি রুবেল হাসান। এছাড়াও এমডি সানি আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে তার ওখানে এখন রাত 3:37 বাজে, এবং তিনি সেখান থেকে শুনছেন। কোথা থেকে শুনছেন লেখেননি, তবে 3:37 কোথায় বাজতে পারে আমি ঠিক জানি না এই মুহূর্তে। ফয়সাল মাহমুদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সাকিব ওয়াজেদ নয়ন। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি বিদয়। এছাড়াও তাসফিয়া আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন আশফিকা জাহান তৃষা। এছাড়াও আমাদের সঙ্গে আছেন সৌদি ফাহিম। থার্ড স্টোরিটা অসম ছিল, তিনি লিখেছেন। আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। আপনি চলে আসুন আমাদের ফেসবুক পেজে, চলে আসুন www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে আমাকে যদি ইমেইল করতে চান, আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radio.fm। আপনার ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, বা সরাসরি আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন, এবং আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। একটু আগেও কানাডা থেকে পাঠানো একটা ঘটনা পড়ে শুনিয়েছি। এখন চলে যাব বাবু ভাইয়ের কাছে, এবং বাবু ভাই আপনি মানে একটা লং টাইম আপনার বেড়ে ওঠা ইউএসএ তে, রাইট? সো আজকে কি আমরা সেখানকার ঘটনা শুনবো না দেশের ঘটনা শুনবো? রাইট, তো আমরা ফ্লোরিডার একটা ঘটনা শুনে ফেলি তাহলে। এটা হচ্ছে মানে কাহিনীটা ফ্লোরিডার একজন বলেছে, বাট কাহিনীটা ফ্লোরিডার না আর কি। আচ্ছা। বা মূলত কাহিনীর মূল অংশটা হচ্ছে বাইরের। এটা আমাকে বলেছিল আনব্রে নামে একজন। তো ও আপনার তার একটা সময় ছিল যে সময় সে ইউরোপে ওর বাবা মা নিয়ে যেত ওকে ট্রাভেল করতে। আচ্ছা। তো আন্দ্রের বাবা মার সাথে সে গিয়েছিল হচ্ছে আপনার জার্মানিতে বেড়াতে। তো সেখানে বিভিন্ন জিনিস দেখতে দেখতে একটা আপনার হিস্ট্রিক প্লেসে যায়। সেখানে একটা ক্যাসেল ছিল। ক্যাসেলটা আপনার সবার জন্য আর কি দেখার মতো আর কি উন্মুক্ত ছিল আর কি। তো ছোট বড় অনেক ক্যাসেল আছে, এর মধ্যে ওরা যেটা যায় সেটা একটা ছোট ক্যাসেল। তো সেখানে ঘুরতে ঘুরতে বিভিন্ন জিনিস দেখে। তখন অ্যান্ড্রে তখন হাই স্কুল পাস করছে আর কি, এরকম একটা বয়স। তো ঘুরতে ঘুরতে বিভিন্ন জিনিস দেখে, মানুষের বিলঙ্গিংস এন্ড স্টাফ। তো বলে যে এটা হচ্ছে একজন ওখানকার জমিদার আর কি, ক্যাসেল ছিল আর কি। আচ্ছা। তো জমিদার বলতে ওখানে কাউন্ট ভাইস রয় অনেক কিছু ছিল এরকম আর কি। সো এনিওয়েজ আমি জমিদার বলছি মানুষের বুঝতে সুবিধা হবে। নো প্রবলেম। যাই হোক, তো ও দেখতে দেখতে বিভিন্ন জিনিস দেখে এবং সবকিছু ওর কাছে মানে বেশ মানে ডিফারেন্ট লাগে। ও একটা জগতেই হারায় যায় ওখানে ঘুরতে ঘুরতে। কাজ লাইক ওর কাছে মনে হয় যে এটা আজ থেকে 200 বছরের পুরানো বা 400 বছরের পুরানো, এরকম মনে হতে থাকে বিভিন্ন জিনিস নিয়ে। সো এগুলো করতে করতে ও ওখানে যায়, একটা নোটবুক দেখে, এগুলো টাচ করা নিষেধ সব। সো যেটা হয় ও করে কি, নোটবুকটা টাচ করে এবং ও ফ্লিপ করে পেজ উল্টায়। এর মধ্যেই ওকে ওখানকার কিউরেটার যে ছিল চলে আসে। সে বলে যে ইউ ক্যান নট টাচ দিস থিং, এটা টাচ করা যাবে না, তুমি টাচ করছো কেন, এটা প্রিন্ট করছে এবং অনেক কিছু বলে। সো অনেক এক্সট্রিমলি সরি টরি বলে ওদেরকে, এবং মানে
লাইক কাইন্ড অফ লাইক হিউমিলিয়েট করে, অপমান করে দেয় ওখানে, Right. এরকম একটা ব্যাপার। Okay. তোর বাবাও বলে যে আসলে আমরা ছেলে বুঝতে পারে নাই, তোমরা তো এটাকে কাচের মধ্যে ঢেকে রাখা দরকার ছিল যদি তোমাদের এরকম থাকতো। তো বলতেছে তোমরা সাইন পড়ো নাই, এটা আজ করার কিছু নাই, তোমরা এত কেন, অসভ্য কেন, এই ধরনের অনেক কিছু বলে আর কি। যাই হোক, রাগ করে ওরা চলে আসে ওখান থেকে। তো চলে আসার পর যেটা হয়, আন্ডার দ্যাট ভেরি ডে, ওরা যখন শহরে চলে আসে জার্মানির, এসে রাতে ঘুমাচ্ছে, সো ও একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা বেশ উইয়ার্ড ছিল। স্বপ্নের মধ্যে ও দেখতে থাকে যে ও যে গেছিল ক্যাসেলে, ওখানে একটা রুমে ও শুয়ে আছে, ঘুমায় আছে, বিশাল একটা বিছনা আর কি, বিশাল একটা খাট পাতা, বড় পালঙ্ক পাতা, আচ্ছা সেখানে শুয়ে আছে, এবং জানালাগুলো দিয়ে বাতাস আচ্ছা আসছে, জানালা খোলা, এবং ও যে শুয়ে আছে এটা দিনের বেলা, ও স্বপ্নে দেখতেছে দিনের বেলা আর কি, যে আলো চারিপাশে, এবং বাতাস আসছে, প্রচুর বাতাসে পর্দা উঠতেছে। তো এই সময় ও দেখে যে স্বপ্নের মধ্যে একটা মহিলা ঢুকছে, লম্বা মতো একটা মহিলা, এবং তার মাথার মধ্যে লাইক গাউন টাইপের পরা, মাথার থেকে জিনিসটা আচ্ছা। আসছে আর কি, এরকম এসে ওর ঠিক মুখের কাছে ঝুঁকে আসে ফিস ফিস করে কিছু একটা বলে ডিফারেন্ট ভাষায়, এবং ওইটা ও এত ফিল করে যে মনে হচ্ছে যে একদম মানে ওর রিয়েল লাইফে জিনিসটা পড়ছে। সো ওর কাছে জিনিসটা আসলে মানুষের কেমন যেন একটু ভীতিকর মনে হয় জিনিসটা, ঠিক আছে। ও ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায়, আচ্ছা ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায় দেখে তখন রাত, এবং আশেপাশে কেউ নাই রুমের ভিতরে, এবং ওর মানে খুব ভয় লাগতে থাকে। সো হোয়াট হ্যাপেন যে ওই দিন রাত ওরা চলে আসে, ওরা এখান থেকে এসে পরে আবার আমেরিকায় ব্যাক করে, এবং প্লেনের মধ্যে যখন ও শুয়ে থাকে, এই সময় যখন নাকি ওর একটু একটু মানে কি আপনার ডোজড অফ হয়, একটু মানে নিদ্রা মানে ঘুম চলে আসে, যখন এই ঘুমের মধ্যে ও বিভিন্ন রকম ডেজাভু দেখতে থাকে, আচ্ছা যে লাইক ফ্ল্যাশ টাইপের এরকম, যে ওই ক্যাসেল, ওই সংক্রান্ত জিনিস, মানে ইট ইজ সামথিং। রাসেল ভাই অনেক সময় এটা বলে নেই আমি কিছুটা, মানুষেরকে যখন না কোনো কিছু পজেস করে, অথবা মানুষ যখন কোনো কিছু দ্বারা মানে টাচড হয়, হ্যাঁ, মানে কেউ তার উপর নজর রাখা শুরু করে, এই ধরনের জিনিস, অতি প্রাকৃত কোনো জিনিস, সে কিন্তু এই ধরনের জিনিসের সম্মুখীন হওয়া শুরু করে ফার্স্ট প্লেস। আসলে ওর এইটাই হচ্ছিল জিনিসটা। সো এরকম করতে করতে সে আপনার ও চলে আসে, মানে ওরা আমেরিকায় চলে আসে, এবং ওদের দিন চলতে থাকে, এবং ও যে বাসায় থাকে ওই বাসাতে তখন ও প্রথম এই স্বপ্নগুলা মানে খুব ব্যাপকভাবে দেখা শুরু করে। আচ্ছা যে স্বপ্নের মধ্যে দেখে যে এরকম একটা মহিলা, কিন্তু চেহারাটাও মনে রাখতে পারে না। হুম। যখন ঘুম ভেঙে যায় চেহারাটার মনে থাকে না, কিন্তু ওর মনের মধ্যে ভয়টা কাজ করে। তো ফার্স্ট টাইম ওদের একটা এনকাউন্টার করে একদিন, সেটা হচ্ছে যে ওদের বাসায় কেউ ছিল না দুপুরবেলা, ও শুয়েছিল। তো হঠাৎ করে ও ফিল করে যে ওর যে ক্লোজেট, ওই ক্লোজেটের ওখান থেকে মানে এই কাপড় যেগুলো আছে ওগুলো মনে হচ্ছে কেউ সরাচ্ছে, সাইড করতেছে। সো ও ওখানে ওই ক্লোজেটে কাপড়কে সরায়, ওর তো কেউ নাই, ওর মাও নাই বাসায়। ওর সামনে যায়, সামনে যায় দেখে যে ক্লোজেট খুলে দেখে কেউ নাই, আচ্ছা এবং পরবর্তী লাইক ভেরি শর্ট টাইমের মধ্যেই বাথরুমের ভেতর থেকে শব্দ আসতে থাকে, লাইক কেউ কল ছাড়তেছে, কিছু করতেছে, এরকম কিছু একটা জিনিস। সো ও এগুলো নিয়ে ডিসকাস করে ওর ফ্রেন্ডের সাথে, যে আমি আমার বাসায় এই ধরনের জিনিসপত্র দেখতেছি, আমার এরকম ডেজাভু হয়, এরকম হয়, এবং আমি মানে জিনিসটা আমার মধ্যে খুব বেশি চলে আসতেছে। সো দিস হোয়াট হ্যাপেনিং। তোর ফ্রেন্ড বলে তোমাকে আমি একটা ইসের কাছে নিয়ে যাবো, আমাদের এখানে যারা আছে একজন, ওরা বলে সাইকিক পাওয়ার একজন মানুষ যেগুলো রিড করে, ক্রিস্টাল বলে, তার কাছে নিয়ে যাবো, তার সাথে তুমি কথা বলতে পারো, এন্ড সি হোয়াট হ্যাপেন্স। সে তোমার কি বলে, সামথিং হ্যাপেন অ্যাকচুয়ালি, তোমার কিছু একটা হয়েছিল ওখানে, সেখান থেকে এরকম আসছে। তো ফার্স্টে এটা খুব একটা গুরুত্ব দেয় না, বাট এই যে ঝামেলাগুলো এত বেশি হতে থাকে ওর সাথে, যেমন একদিন রাতের বেলা ও আসতেছে, রাস্তাটা খুব মানে নির্জন একটা রাস্তা, ইউএস ওয়ান নামে। তো হঠাৎ করে ওর গাড়ির যে হেডলাইট ব্লিঙ্ক করে, এবং যখন হেডলাইটটা জ্বলে ফুট করে দেখে সামনে মানুষ দাঁড়ানো। আচ্ছা ও হার্ট ব্রেক করেও দেখে যে মানে করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। প্লাস ও ফিল করে যে ও হিট করে ফেলছে। আচ্ছা এবং যখন নাকি আবার গাড়িটাকে ব্রেক করে সে দাঁড়ায়, দেখে কেউ নাই চারিপাশে, ওখানে কেউ ছিল না। কেউ ছিল না। আচ্ছা সো ও তখন মানে ওর জিনিসটা মনে হয় যে জিনিসটা খুব বেশি হয়ে যাচ্ছে ওর সাথে। সো হোয়াট হ্যাপেন, সে ওর সাথে সাইকিক রিডারের কাছে যায়, এবং যে কথা বলে মহিলার সাথে, একটা কালো মহিলা, সে এই মানে কৃষ্ণবর্ণ মহিলা আর কি, যারা ওখানে থাকে, ওর সাথে কথা বলে। তো সে তখন ওকে বলে যে তোমার আমি রিড করবো, তোমার এরকম এরকম টাকা লাগবে। ও বলে যে আই উইল গিভ ইউ দ্য মানি, ওকে বলো কি কাহিনী কি। তো সে রিডিং করে। আসলে বেসিক্যালি রাসেল ভাই, এটা বলা ঠিক কিনা আমি জানি না, ক্রিস্টাল রিডিং যারা করে তারা সবাই আপনার ব্ল্যাক ম্যাজিক করে। আচ্ছা ক্রিস্টাল ব্ল্যাক নিয়ে যারা বল নিয়ে যারা কাজ করে। সো এটার মধ্যে জেনুইন আছে, ফেক আছে, ধাপ্পাবাজ আছে।
সো বিদেশে আমরা অনেক ধাপ্পাবাজ দেখতাম, যেখানে সেখানে লেখা থাকতো হুম, সাইকি রিডিং। তো বাট যেই মহিলা করছে সে জেনুইন ছিল, কাজ শি ওয়াজ ফ্রম হেইটি। হ্যাঁ, আচ্ছা। হেইটি, তারপর ট্রিনিডাড, এইসব জায়গা থেকে কিছু মানুষ ওরা এই কাজগুলো করে ওইখানে। ওরা অবশ্য জেনুইন কাজগুলাই করে। জেনুইন কাজ বলতে আসলে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কাজগুলো ব্ল্যাক করে। ম্যাজিক এন্ড ভুডু করে। ওকে। তো ওই মহিলার সাথে সে যায় কথা বলতে, হেইশিয়ান মহিলা, সে ওইটা রিড করে। রিড করে তাকে বলে যে তোমার সাথে তো একটা স্পিরিট চলে আসছে। স্পিরিট চলে আসছে কোত্থেকে? তুমি কোথাও গেছিলা রিসেন্ট টাইমে, এবং স্পিরিটের সাথে কমিউনিকেট করতে হলে তোমাকে টাইম দিতে হবে। তোমাকে আমি এরকম সময় বলবো, ওই সময় আসবা, আমি ওই সময় রিড করবো তোমার পুরাইটা এবং তোমাকে জানাবো। হ্যাঁ, সো অ্যান্ড ইউ হ্যাভ টু কাম অ্যালং, ইউ ক্যান নট কাম অ্যালং উইথ এ ফ্রেন্ড। তোমার বন্ধু নিয়ে আসতে পারবে না, ও মাই গড। একা আসতে হবে, এবং তোমাকে আমি রিড করে তোমাকে বলবো এরকম এরকম কাহিনী, এরকম টাইমে। আর তোমার যেসব ইকুইপমেন্ট লাগবে সেগুলো আমি ম্যানেজ করবো, কিছু জিনিস লাগবে টাকা দিবা। তো ও আসলে কনভিন্স হয়, হি ওয়ান্টেড টু নো। যখন তাকে বলছে তুমি কোথাও গেছিলা, তোমার সাথে স্পিরিট আসছে, ও তখন খুব কিউরিয়াস হয়ে যায়। হাউ ডিড ইউ নো? কিভাবে জানে এবং কি। সো ও করে কি, ঠিকই টাকা ম্যানেজ করে ও মহিলার বলার সময় সে যায়, এবং মহিলা তাকে সময় দিচ্ছে রাতের বেলা। ইট ওয়াজ আফটার 9, রাত 9টার পরে Okay. কোন একটা সময়। ওকে। এবং ও জায়গাটার নাম বলছিল যেখানে মহিলাটা বসতো, দ্যাট ওয়াজ, যারা ফ্লোরিডাতে থেকে যারা শুনেন তারা তো খোঁজ নিয়ে দেখতে পান, জায়গাটা ল্যান্টানাতে। আচ্ছা, ল্যান্টানা। ল্যান্টানাতে। ওকে। এনিওয়েজ, তো ওই মহিলার ওখানে সে যায়, যাওয়ার পরে রাতের বেলা ওকে নিয়ে বসে মহিলা রিডিং। তো ও যেটা বলছিল যে পরিবেশটা এত মানে ভয়ের ছিল ওর কাছে, যে পুরা ধরেন ঘরটার ভেতরে অন্ধকার করা, অ্যান্ড ডিফারেন্ট কালারের একটা কার্টেন লাগানো, উইচ ইজ প্রিটি সিমিলার টু রেড। রেডের সাথে সিমিলার, বাট ইটস নট রেড কালার অ্যাকচুয়ালি, মানে ব্লাড কালার যেটা এটার সাথে খুব সিমিলার করে আর কি, এরকম একটা ই। তো ও বলছে যে আমরা সারা জীবন শুনছি যে ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক এগুলা ব্ল্যাক কালার দিয়ে করে, বাট ও দেখছে রেড টাইপের কালার একটা ওকে। সামথিং। এবং ওই মহিলা পুরো ওই কালারই ড্রেস পরে বসেছিল, অ্যান্ড ওদের কিছু ক্যান্ডেল ট্যান্ডেল নিয়ে ওকে নিয়ে বসে। বেশ ভীতিকর একটা এনভায়রনমেন্ট। ও বলছে যে বেশ নীরব, এরকম একটা- রিপ্রেজেন্ট সামথিং এলস, মানে এরকম করে সে মহিলার যে বলটা ছিল, বলটা ঢাকা ছিল। ওকে বলে যে তোমাকে আমি, তুমি চুপচাপ বসে থাকবা, তুমি এটা ওইটা করবা, মানে ওরা কিছু রিচুয়াল বলে, এগুলা করবা, করার পর তুমি চুপচাপ বসে থাকবা, এন্ড তুমি চোখ বন্ধ করে থাকবা, আমি যতক্ষণ পর্যন্ত চোখ খুলতে না বলবো। চোখ খুললে তুমি তাকাবা, সামনে দেখে অনেক কিছু দেখতে পারবা। তো এরকম একটা সিচুয়েশনে ও বসে থাকে, এরকম হয়, মহিলা ওকে বসতে বলে, এবং ও অনেক রকম হুইসপারিং শুনতে থাকে চোখ বন্ধ করা অবস্থায়। মনে হচ্ছে যে কেউ একজন আছে রুমের মধ্যে, এবং হুইসপারটা নট লাউড, হালকা শব্দ, হুইসপার টাইপের। এবং এক সময় দেখে যে ওই মহিলা বিড়বিড় করে কি কি পড়তে পড়তে এক সময় ওরে বলে যে ওপেন ইউর আইস। ও চোখ খুলে ও দেখে যে ওই বলের উপর যে কাপড়টা ছিল সরা ফেলছে, এবং ও অ্যাকচুয়ালি বলে যে ও দেখতে পারছে বলের ভিতরে সামথিং লাইক, ও নিজেকে দেখতে পারছে যে ও যখন ওই পাতা উল্টাইছে তখন ওর কাছে এসে কেউ ওর মানে মাঝে মিশে যাওয়ার মতো ওর পাশ থেকে গেছে, এটাও জানতে পারে। তারপরে ও দেখে বেশ ভয় পায়, এবং ওকে কেউ একজন ফিস করে বলতে থাকে যে তুমি আমার বিলঙ্গিংস ধরছো, তো আমি তোমাকে পছন্দ করছি, এন্ড ইউ হ্যাভ টু কাম উইথ মি। ও মাই গড। এরকম করে ওকে বলে যে আমার সাথে আসতে হবে। অলরেডি সে তখন পজেসড। হ্যাঁ, তোমাকে আমার সাথে আসতে হবে। এবং ও এটা শোনার পর খুব ভয় পায়, এবং ও করে কি ওই নিচে মাঝখান থেকে উঠে যায় লাফ দিয়ে, ভয়, মানে সে ওইটা নিতে পারে না। তো ওই মহিলা বলে তুমি এটা খারাপ করছো, আমি একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতাম তোমার এখানে, কিন্তু বাট তুমি তো মাঝখান থেকে উঠে গেছো, এটা একটা খারাপ জিনিস হচ্ছে। মহিলা বলে তুমি আবার সিটিং দিতে হবে, এসে তো আর রাজি হয় না, যে ওই সিটিং এর মধ্যে সে আর যাবে না, খুবই ভয় পায়। তো ও যে ওর বাবার সাথে এগুলো আলাপ করে, তো ওর বাপ একটা ফুজে উড়ে দেয় যে এইসব ফাইজলামি তুমি ওখানে যে উল্টা পাল্টা করছো। হ্যাঁ, ওদের ওদের অরিজিন ছিল হচ্ছে পোর্টোরিকো, এইসব জায়গা থেকে। হ্যাঁ, মানে অরিজিনটা পোর্টোরিকো। দে ডোন্ট গিভ ননসেন্স টু দিস থিংস। বলে যে এইসব ফালতু, তোমার এগুলোর মাথার মধ্যে কিছু, আর টাকা পয়সা কারে দিছস, ওই মহিলাকে আমি ধরবো। তো মানে আর বলে যে মুভি টুবি দেখে মাথা খারাপ হচ্ছে, এইসব অনেক কিছু বলে। তো হোয়াট হ্যাপেন, যে ওকে নাকি এরকম প্রায় মানে আপনার এমন কিছু করতো যেটা হচ্ছে আপনার এই আত্মহত্যাতে প্রণোদিত করার মতো, এবং সে এটা বুঝতে পারছে পরে। যেমন দেখা যেত যে ওরে বিচে নিয়ে সমুদ্রে গেছে, হাঁটতেছে হাঁটতে হাঁটতে পানির অনেক দূরে চলে গেছে, ওর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছিল ওর। হ্যাঁ, সো মেনি থিংস হ্যাজ মানে পার্সোনাল লাইফেও একটা ইম্প্যাক্ট পড়েছে। পড়ে গেছে, এবং সবকিছু এরকম খারাপ হওয়ার পরে ওর একটা পাকিস্তানি ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, from পাকিস্তান। সে তাকে শোনে, এগুলা শুনে গুরুত্ব দেয়, এবং তাকে নিয়ে যায় ওখানকার একজন হুজুরের কাছে।
এবং সে তাকে নিয়ে বলে যে মাই গড তুমি তো খুব ওকে দেখে ওর হাত দেখে বলে যে বাবা তুমি তো অনেক মানে এমন কিছুর সাথে তোমার হয়েছে যে এনকাউন্টার দ্যাট ইজ এ ভেরি সিনিয়র জিন্নাত, হুম, ভেরি ওল্ড জিন্নাত, অনেক পুরানো একজন জিন্নাত, এবং যে তোমাকে মানে শেষ করে দিবে। সে চায় মানে মেন পার্সিভিস তোমাকে যা বলছে যে তোমাকে আত্মহত্যা করবে, তোমাকে নিয়ে যাবে, দিস ইজ নট রাইট। তারা তোমাকে ভুল কাজটা কমিট করাইতে চাইতেছে, সিন, যেটাতে তুমি কখনোই আর হেভেনে ঢুকতে পারবে না। সো উনি তাকে অনেক রকম চিকিৎসা দেয় এবং পরবর্তীতে অনেকটা ভালো হয়ে যায়, হুম। অনেকটা ভালো হয়ে যায়। অ্যান্ড ও পরবর্তী তারপরে ওকে অনেক সাবধানে থাকতে বলছিল যে তুমি যেই ওকে। রিলিজনেরই হও তুমি প্রে করো সবসময়, হুম। প্রে টু ইউর গড অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। এবং উনি অনেক রকম ওকে হেল্প করছে। And ও খুব ছিল, পরে কি ঠিক হয়ে গেছে? পরে মোটামুটি ঠিক হয়েছে, বাট ওকে সাবধানে থাকতে বলছে। ওকে। As এই এল্ডার জিন যারা আছে তারা অনেক রকম কিছু করতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই। আমরা দেখছি যে আমাদের হাতে যেরকম সময় আছে সেই সময়ের মধ্যে আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যেতেই হচ্ছে, এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা একটা অডিও ক্লিপ শুনবো এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমার সঙ্গে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু Bhoot FM. The night comes alive with Graminphone. আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি ফারজানা আক্তার বিথি চিটাং থেকে বলছি। ভূত এফএম আমি কিন্তু শুনি না, বাট আমার ছেলে শিহাব, জিহাদ ওরা প্রতি বৃহস্পতি এবং শুক্রবার তারা আমার মোবাইলটা নিয়ে বা ওর বাবার মোবাইল নিয়ে শুনে, হেডফোন লাগিয়ে শুনতে শুনতে তারা ঘুমিয়ে যায়। তো যাই হোক, আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার এক ফ্রেন্ড, তার নাম হচ্ছে শেখ ফরিদ, তার সাথে একদিন আমি শেয়ার করলাম। তো তার পিড়াপিড়িতে তার কাছে ভালো লেগেছে আমার এই ঘটনাটা, বা তার কাছে বিশ্বাস হয়েছে যে এটা যেন আমি ভূত এফএম এ শেয়ার করি। তো এই জন্যই আসলে আমার এই ঘটনাটা বলা। যদি আপনাদের ভালো লাগে শুনি, তাহলে আপনারা এটা শেয়ার করবেন। এখন মূল ঘটনায় চলে যাই। সেটা হচ্ছে 1991 এই টাইমের ঘটনা। তো তখন আমি অনেক ছোট, আমরা 3 বোন ছিলাম। 3 বোন আমরা আলাদা ঘুমাতাম। আমার আব্বু আম্মু তারা এক রুমে, আমরা 3 বোন আরেক রুমে ঘুমাতাম। তো যাই হোক, আমাদের বাসাটা ছিল এক সাইড 3 শেড, আরেক সাইড 2 তলা করে তলা। আর আমাদের বাসার মানে 3 শেড যেটা, সেটার সামনে একটা নাটক ছিল, তার অপোজিটে ছিল একটা 5 তলা একটা বিল্ডিং। এখন যখন 90 অথবা 91 সেই টাইমে দেখা যেত যে আমরা ঘুমাতাম, তো মাঝরাতে ঘুম ভেঙে যেত। ঘুম ভেঙে গেলে ঝুম 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 করে কেউ হাঁটছে মনে হতো। সে সময় তো অনেক গল্প শুনেছি, পরীর গল্প বা জিন ভূত প্রেতের এরকম অনেক গল্প শুনতাম। এরকম গল্প শুনতে শুনতে সেগুলো সম্বন্ধে এমনিতেই একটু ভয় ছিল। তবে এটা কিন্তু সত্যি কথা, যেটা আমি শুনেছি সেটা একেবারেই সত্যি। ঝুন ঝুন আওয়াজ হতো, ভয়ে আমার মনে হতো যে কেউ হাঁটছে। প্রথম কিছুতে আমি ওই ব্যাপারটা লক্ষ্য করলাম যে এটা কি। তারপর দেখলাম যে হ্যাঁ সত্যি তো, এটা তো কেউ মনে হচ্ছে কোন একটা মেয়ে নূপুর পরে হেঁটে যাচ্ছে। একদিন আমি খুব ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পর এরপর দিন আমি আর ঘুমাতে যাচ্ছি না। আমি আব্বু আম্মুকে বললাম যে না, আমি এরকম ঘুমাবো না, আমার পাশ দিয়ে বা আমি শুনতে পাই এরকম কেউ যেন বাইরে হাঁটছে, ঝুম 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 করে নূপুর পরে নূপুর পায়ে হাঁটছে এরকম। তো আব্বু আম্মু আমাকে সাহস দিল, বললো যে না এটা তেমন কিছু না, এটা হয়তো সজারু আসছে পাহাড় থেকে। তো সজারুর কাঁটা অনেক বড় বড় থাকে, যখনই ওরা হাঁটলে ঝুম ঝুম করে আওয়াজ হয়। যাই হোক, এভাবে বলে টলে ঘুমাতে দিত, আবার ঘুমাতাম, আবার শুনতাম। এই অবস্থায় একসময় এটার মাত্রা এত বেড়ে যায় যে ঘুম ভেঙে যাওয়ার পর যদি এই ধরনের আওয়াজটা শুনি, নিঃশ্বাস অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তখন দেখা যেত কাঁথার নিচ থেকে মাথা আর বের করতে পারতাম না, অথচ নিঃশ্বাস আমার বন্ধ হয়ে আছে। তো যাই হোক, এরকম ঘটনা ঘটতো প্রতিদিনই। আব্বু আম্মুকে বলতাম, এই আব্বু আম্মু বিশ্বাসই করতো না। তো সে সময় তো ইলেকট্রিসিটির একটু প্রবলেম ছিল, প্রায় দেখা যেত
সন্ধ্যার দিকে যখন সন্ধ্যা হতো, সন্ধ্যার পর থেকে ইলেকট্রিসিটি থাক বা ইলেকট্রিসিটি না থাক, আমাদের যেটা টিন শেড ছিল ওটার উপর মনে হতো যে একেবারে মানে পুরো আধ ভাঙ্গা ইট যেগুলোকে বলে, এরকম আধ ভাঙ্গা ইট মানে টিনের চালের উপর ধুম 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 করে ফেলতো। তো মনে হতো যেন এটা 5 তলা থেকে কোনো বাচ্চারা ফেলছে, খেলছে, লুকোচুরি ওরা বসিয়ে ফেলছে। তো আম্মু মাঝে মাঝে বকা টকাও দিত যে কি এরকম ফেলে। আসলে ওই টাইমে ওই সময় 90 সালে ওরকম 5 তলায় উঠে বাচ্চারা লুকোচুরি খেলবে কারেন্ট যাওয়ার পর, এরকম সাহস হয়তো আমি মানে বাচ্চাদের মধ্যে তখন ছিল না। তো যাই হোক, এদিকে আমি শুনি ঝুমঝুম আওয়াজ। প্রায় একদিন করলাম কি, মানে আমি বাথরুমে যাব এমন টাইমে ঘুম ভেঙেছে, আমি ওকে দেখছি যে শুনতে পাচ্ছি যে ঝুম 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 আওয়াজ। মনে হচ্ছে এটা আমার জানালার পাশে এসে, একেবারে জানালার পাশ দিয়ে সেটা হাঁটছে ঝুম 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 করে। তো এরকম মনে হলো, মনে হওয়ার পর এখন আমি তো বাথরুমেও যেতে পারি না, আর আমার প্রচন্ড রকমের ভয় লাগছে। আমি যখন এরকম ভয় পেতে শুরু করি সে সময় দেখা যেত আমি আমার 2 বোনকে 2 পাশে দিয়ে আমি নিজে মধ্যখানে ঘুমাতাম। তো আমি পা দিয়ে ঠেলতে 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 আমার ছোট বোন ওকে আমি ঘুম থেকে তুলে ফেললাম। ঘুম থেকে তোলার পর তাকে বলছি যে দেখো এরকম আওয়াজটা শুনতে পাচ্ছ, মনে হয় এটা আমাদের জানালার পাশে। আমার বোন শুনলো, আমার বোন শুনলো, আমি শুনলাম, আমার আরেক বোনকেও ঘুম থেকে তুললাম। এরপর যে আব্বুদেরকে বললাম সেম একই কথা, যে এটা সজারু, এটা মনের ভয়, এই সেই হ্যান ত্যান। এখন আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি, তাই আমাদের এটা মনে হচ্ছে, এই সেই যাই হোক এরকম। তো এরকম যেতে যেতে যখন 92 এই টাইমে আমার ছোট ভাই হবে, তো আম্মু তখন প্রেগনেন্ট ছিল। আম্মুর এত অসুখ, মানে ম্যালেরিয়া হয়েছে। ম্যালেরিয়া থেকে আম্মুর এতই অসুখ যে সে বিছানা থেকে উঠতে পারে না। তো আম্মুদের বেডরুমের পাশে যে যে মানে ইয়ে ছিল, আপনার বাথরুম ছিল, ওটা লাইট সবসময় জ্বালিয়ে রাখা হতো। তো টিনের ফাঁক দিয়ে দেখা যেত আম্মু প্রায় দেখতো যে কিছু একটা উড়ে যাচ্ছে, আবার দেখতো যে ছায়ার মতো একটা কিছু ওই লাইটের যে আলোটা সেই আলোটাকে ক্রস করছে। এরকম জেগে থাকতো আম্মু, জেগে থাকলেই জাগলেই দেখতো যে কিছু একটা উড়ে চলে যাচ্ছে বা কালো একটা কিছু বসে আছে। এই টাইপের জিনিসগুলো আম্মু দেখতে শুরু করে। তো আম্মুদের মনে আগে থেকে এই যে এইসব নিয়ে তেমন একটা ভূত প্রেত এগুলো নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনাই ছিল না, যার জন্য ওই জিনিসটাকে খুব একটা আমলে দেয়নি। তো ঠিক সেই টাইমেই আমাদের পরে আরেকটা বিল্ডিং এ এক মহিলা উনি আসছে ভাড়া, মানে ভাড়াটিয়া আসছে। ওনার সাথে আমাদের পরিচয় টরিচয় হয়, কথাবার্তা হয়, আম্মুর সাথে প্রায়ই কথাবার্তা হয়। ওনার সেম অবস্থা, উনি ওই বাসায় আসার পর থেকে ওনার খুবই অসুখ কিছুতেই ছাড়ে না। আর ওনার মানে ছাদে মানে ধুম ধুম করে কেউ হাঁটছে দৌড়াচ্ছে রাতে, এরকম একটা আওয়াজ হয়, বা কেউ কিছু ফেলছে, খুব বিকট আওয়াজ হয়। তো ওনারা গ্রাম থেকে আসছে, যার কারণে ভূত প্রেত এগুলো সম্বন্ধে তাদের একটু আইডিয়া ভালো। ওখানে আম্মুরও যখন এরকম অবস্থা, আম্মুর অসুখ হচ্ছে না বা আম্মু এরকম দেখছে, ওরা ওদের মধ্যে শেয়ার করলো। তখন সেই মহিলা করলো কি, আম্মুকে বললো যে চলেন আমরা যাই, আমরা যে কোন একটা হুজুরকে দেখাই। তো আম্মুকে এটা বলার পর যখন আম্মু নিজেই কন্টিনিউ অসুস্থ থাকছে আর আম্মু যখন এরকম দেখছে, তখন আম্মুরও ভয় লাগলো। আর আম্মু রাতে ঘুম ভেঙে যেত ওই ছুম 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 আওয়াজটা শুনতো। তো এরকম হওয়ার পর আম্মু যে হ্যাঁ আমিও তো এরকম শুনি ছুম ছুম আওয়াজ। তো যাই হোক, এরকম বলার পর ওরা গেল এক এরকম ওঝা বা যে হোক হুজুর। সে সময় আমি অনেক ছোট ছিলাম, আমার খুব একটা মনে পড়ে না। তবে ওখান থেকে আসার পর এটা সবাই বলা বলি করলো যে এখানে এমন কিছু একটা আছে, সেটা একটা মহিলা পরী। সেটা হচ্ছে ওই যে নারকেল গাছ, ওই নারকেল গাছে থাকে। সে হয়তো রাতে ওই ছাদে হাঁটাচলা করে, নারকেল গাছটাই হচ্ছে ওর বাসস্থান। ও কাউকেই কোনো ক্ষতি করবে না। ওকে যদি ওর মতো থাকতে দেওয়া হয় তাহলে ও কারো কোনো ক্ষতি করবে না। ওর মতো ও থাকবে, আমাদের মতো আমরা থাকবো, এরকম কিছু। তো এটা বলা টলার পর যাই হোক নারকেল গাছটা কাটতে বারণ করলো, যে নারকেল গাছটা যেন না কাটা হয়, এরকম বারণ করে দিয়েছে। বলার পর যাই হোক আমার ভাইটাও হলো টলো, আমরা আছি এরকম করতে করতে যখন আমি একটু বড় হয়ে উঠি 97 এর দিকে, তখন দেখা যেত মানে প্রতিদিনই প্রতি রাতেই আমি ভয় পেতাম, চিৎকার করে উঠে বসতাম। আমার মনে হতো কেউ আমার পাশে আছে দাঁড়িয়ে, আমি হাঁটলে মনে হচ্ছে কেউ আমার পেছন থেকে হাঁটছে, আমাকে ছুবে ছুবে এরকম ধরবে।
এই টাইপের আমার মনে হতো যে কেউ বুঝে আমাকে ধরলো, কেউ বুঝে আমাকে পাশে কিছু আছে, বা আমি ঘুমালে ঘুম থেকে উঠলে আমি আর মানে মশারি থেকে আর বের হতে পারতাম না, কোনোভাবেই না। শুধু ঘুরতাম ঘুরতাম মশারির ভিতরে, কোনোভাবেই আমি বেরিয়ে আর আসতে পারতাম না মশারি থেকে। সবসময় আমার ভয়ে ভয়ে কাজ করতো। জানালার পাশে জানালা খুলে যদি পড়তে বসতাম, জানালার পাশে মনে হচ্ছে যে কেউ এসে দাঁড়িয়েছে, চোখ বারবার জানালার বাইরেই যেত। এরকম অবস্থা করতে 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 মানে একসময় খুব উইক হয়ে পড়ি। অন্যান্য আরো কিছু যেটা এখানে বলা যাবে না, আরো কিছু প্রবলেমও হয়। তো এরকম প্রবলেম হওয়ার পর তখন আব্বু আম্মু দুজনেই বললো যে ও যখন এরকম ভয় পাচ্ছে, প্রতিদিন প্রতি রাত এরকমই যখন হচ্ছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। এক কাজ করো, এক ডাক্তার দেখাও, আর আরেকটা হচ্ছে যে একটা হুজুরও দেখাও। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছে ও হয়তো এইসব নিয়ে চিন্তা ভাবনা করে, এই জন্য হয়তো কোনো টেনশন আছে, ওইসব আপনারা ফ্রি করবেন ওকে। তো এরকম বলার পরেও এখন আমরা কি করলো, পাশে যে আমাদের পাশে এরিয়াতে যে মসজিদ আছে, সেই মসজিদ থেকে এক হুজুরকে নিয়ে আসলো বাসায়। তিনি আসার পর তিনি করলেন কি, একটা সুতা আমার পায়ের বৃদ্ধাঙ্গুলের সাথে ওই সুতাটা গিট বাঁধলেন। গিট বেঁধে তারপর উনি ওই সুতাটাকে ধরে আমার মাথা পর্যন্ত, যতটুকু আমার হাইট ততটুকুতে আরেকটা গিট বাঁধলেন। গিট বেঁধে উনি কি করলো, আমার যে আমার হাতের কনিষ্ঠ আঙ্গুল ধরে মানে চেপে ধরে উনি কিছু দোয়া টোয়া পড়লো। ওইসব পড়ার পর ওই যে সুতাটা শুধু বেড়েই যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, মানে আমার সাইজ থেকে ওই সুতাটা বারবার বেড়ে যাচ্ছে। তো তখন তিনি বলল যে মানে ওর সাথে কোনো কিছু একটা আছে বা কোনো কিছু একটা আছে, এই জন্য এই সুতাটা বেড়ে যাচ্ছে, এই গিট থেকে সুতাটা বেড়ে যাচ্ছে। আপনারা এটা মানে খুব তাড়াতাড়ি একটা কিছু করেন, আর না হয় পরে ভবিষ্যতে ওদের মানে প্রবলেম হবে। তো তার আগে আরো একটা ঘটনা হয়েছে আমার সাথে, সেটা হচ্ছে একদিন বাসায় কিছু রান্না করেছে। তো আমার দাদু থাকতো 2 তলায়। এখন আম্মু বলছে যে যাও তোমার দাদুকে যে এই জিনিসটা দিয়ে আসো। তো আমি বের হলাম। বের হওয়ার পর যখন আমার বাসা থেকে ওই টিন শেড ঘরটা ক্রস করে যখন ওই 2 তলায় যাবো, মাঝখানে একটা কাঁঠাল গাছ আছে। ওই কাঁঠাল গাছের পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে কোত্থেকে এক বিড়াল চলে আসলো। সে বিড়াল আমার চারপাশে ঘুরছে কিছুতেই আমাকে যেতে, মানে তাকে আমি ক্রস করে আমি কিছুতেই যেতে পারছি না, সে আমার চারপাশে ঘুরছে। হঠাৎ আমি দিলাম এক চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আব্বু এসে দরজা খুললো। কি হয়েছে, তুমি এভাবে চিৎকার দিচ্ছ, তুমি উপরে যাওনি? আমি বলছি যে বিড়ালটা আমাকে যেতে দিচ্ছে না। তো আব্বু বলে কোথায় বিড়াল, কোথায়? তাকে দেখি বিড়াল নাই, আব্বুও দেখলো নাই, আমিও দেখছি বিড়ালটা নাই। তো আব্বু বলছে ঠিক আছে, আমি এমনি হয়তো বিড়াল, আমি আছি দাঁড়িয়ে, তুমি যাও, তুমি যেয়ে তাড়াতাড়ি যেয়ে দিয়ে আসো। তো ওখানে যাই, আপু দাঁড়িয়ে থাকে, আমি যাই যে দাদুকে দিয়ে আসি। দাদুকে বললাম ঘটনাটা। তো কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। আসার সময় আবার দাদু মানে 2 তলা বারান্দা থেকে সে দাঁড়িয়ে দেখছে যে আমি যাচ্ছি, সেটা দেখছে। যখন আমি সেই আবার কাঁঠাল গাছের ওখানে আসে, সেম একই অবস্থা, বিড়ালটা এসে কোত্থেকে এসে আমাকে ঘুরঘুর করে ঘুরছে। আবার আমি জোরে এক চিৎকারের পর কি হয়েছে আমার এতটুকু আর এখন আর মনে আসছে না। তো এরকম ঘটে যেতে যেতে যখন সেই যে হুজুর এসে আমাকে কিছু ওই যেন সাদা কাচের প্লেটের মধ্যে কি লিখে এরকম পানি টানি খেতে বললো, যা যা করতে বললো, সে সময় আম্মুর এগুলো করার পর তখন থেকে আস্তে আস্তে আমি ওই জিনিসটা দেখা ভুলে যাই যে কোনো কিছু আমার সামনে দাঁড়িয়ে আছে বা আমার পেছনে আমি হাঁটছি, আমার পেছনে কেউ আমাকে ধরতে আসছে বা তার পায়ের আওয়াজ যেটা পাচ্ছি। এরকম যখন হলো, এই ঘটনাটার পর যখন হুজুর কাছ থেকে জানতে পারলো যে এই অবস্থা বা এই ব্যাপার, তখন আর আব্বু আম্মু এদিক ওই দিক চিন্তা করলো না। চিন্তা না করে কি করলো, ওই গাছ যেটা ছিল নারকেল গাছটা কেটে ফেললো। তো গাছটা কাটার পর এরপর আসলে আমার এত আর কিছু মনে নাই যে এরপর থেকে কখন যে আস্তে করে সেই শব্দটা বিলীন হয়ে গেল বা কিভাবে বিলীন হয়ে গেল, সেই জিনিসগুলো আমার আসলে আর মনে নেই। এই হচ্ছে আমার ঘটনা। এটা একেবারেই মানে আমার নিজের সাথে ঘটে যাওয়া ব্যাপার, যেটা আমি মানে অনুভব করতে পেরেছি বা আমি ভয় পেতাম এই সেই, বা যে আওয়াজগুলো বা আমার আম্মুর কিছু দেখা, এই ঘটনাগুলো একেবারেই সত্য। এটা কারো কাছ থেকে শোনা ঘটনা না, এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা এই ঘটনাটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ। Bhoot FM. The night
comes alive with Grameenphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এডিট এফএম, আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শেখ আজহার রাফি অ্যাপের ছবি আপলোড করেছেন এবং তিনি শুনছেন আমাদেরকে। রাব্বি আমাদের সাথে আছেন এবং তিনি লিখেছেন অডিও ক্লিপটি ভালো ছিল। আপন মানুষ আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বাইজিদ, তিনি শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন পলাশ আহমেদ পলাশ এবং তিনি সিলেট থেকে শুনছেন। নাজমুল হাসান আমার সঙ্গে আছেন ফেনী থেকে। আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও চিটাগং থেকে কুমিল্লা আসলাম এবং অ্যাপ দিয়ে শুনতে শুনতে আসছেন তিনি। তাহের খান আমাদের সঙ্গে আছেন, এটা হচ্ছে মেহেদি হাসান পাটুরিয়া থেকে শুনছেন তিনি। মোহাম্মদ ইউনুস আছেন এবং বাবু ভাই বেস্ট তাই লিখেছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানিম আনাম সিলেট থেকে তিনি আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুস্তাফিজ দীপু। কিভাবে রেডিও ফুর্তি অনলাইন থেকে ডাউনলোড, আচ্ছা অনলাইন থেকে শুনবো, সৌদি আরব থেকে বলছি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনি যাবেন গুগল প্লে স্টোরে, আর আপনি যদি আইওএস ইউজার হন তাহলে আপনি যাবেন অ্যাপ স্টোরে এবং সেখানে গিয়ে আপনি টাইপ করুন রেডিও ফুর্তি এবং স্পেলিংটি হচ্ছে RADIOFORTI ফুর্তি, রেডিও ফুর্তি, রেডিও স্পেস ফুর্তি। দেখবেন যে আমাদের অ্যাপটা দেখতে পাবেন আপনি পার্পল কালারের এবং সেই অ্যাপটি আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। কামরুল ইসলাম আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সুমাইয়া হাবিব প্রিয়া, এছাড়াও সাগর হাসদা আমাদের সঙ্গে আছেন, গ্রামের ঘটনা শুনতে চেয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, যেমন আমাদের সঙ্গে আছেন দিশা চৌধুরী, এছাড়াও আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে বাস্তবতার প্রতীক নাম, ওকে, নুসরাত মালা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হাসান রাজা সহ আরো অনেকে। তো আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে www.facebook.com/radio.ফুর্তি। এছাড়াও আমাদের আরো একটি পেজ হচ্ছে www.facebook.com/bhutfm.russell। এই পেজে এসেও আপনি আপনার ঘটনা, কোনটা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো, কোনটা কি অবস্থা সেটা আপনি জানাতে পারেন। এখন যেটা করব সেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে আরো আমাদের যে ভূত এফএমের যে পেজটা আছে সেই পেজেও অনেকে লিখছেন, যেমন আমাদের এখানে লিখেছেন হৃদয় এবং তিনি রাশিয়া থেকে শুনছেন এই মুহূর্তে। রিপন অভি আমাদের সঙ্গে আছেন, নাসিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি গাজী আব্দুল্লাহ খুলনা থেকে শুনছেন, ঢাকা থেকে আছেন দেবরাজ, এছাড়াও আছেন দেখতে পাচ্ছি এমডি অন্তর অরিদ এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আছেন লাবিব ইয়াসির। অনেকের কাছে ঘটনা ভালো লাগছে, অনেকের কাছে ঘটনা ভালো লাগছে না। আমরা ট্রাই করছি আপনাদেরকে আরো ভালো ঘটনা উপহার দেওয়ার। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলে আপনার ঘটনা প্লিজ শুরু করবেন। এবং আপনি ভাই, জানতে চাই কোথা থেকে এসেছেন। আমি মামুন, আমি এসেছি ঢাকা নিউজ কার্টন থেকে। ওকে, চলে যায় আপনার ঘটনায়। আমি যে জায়গার ঘটনাটা বলবো ওটার নাম বলতে পারবো না, কিছু প্রবলেম আছে আমাদের। তো ঘটনাটা হচ্ছে 2004 সালে। তখন আমি ক্লাস 7-এ পড়ি মূলত। তো আমরা যখন যেখানে থাকতাম, তো আমরা সব ফ্রেন্ডরা যারা স্কুল একসাথে পড়তাম তারা সবাই পাশাপাশি আর কি বাসা থাকতাম, যে এই 4-5 বিল্ডিং পর এরকম ভাবে সবাই থাকতাম। তো ওই 4 সালে যখন আমাদের রোজার মাস আসে, তো আমাদের ফ্রেন্ডদের একটা টেন্ডেন্সি ছিল যে রোজার মাসে সেহরি খেয়ে আগে বের হবে, সে সবাইকে ডাক দিবে। ডাক দিয়ে আমরা সবাই আর কি মূলত একটু আগেই বের হতাম, যাতে আমরা একটু বেশি সময় পাই সবাই একসাথে মজা করার জন্য। তো ঘটনার দিন আমি কোনো ক্রমে আর কি 3টা-3:30টার মধ্যে, অলমোস্ট 3টার দিকে আমার ঘুমটা ভেঙে যায়। তো আমি উঠি, দেখি যে 3টার মতো বাজে। তো তখন আমি আমার আম্মুকে ডাক দিই, আম্মু বলে এখনো তো অনেক সময় আছে। আমি বললাম আচ্ছা আমি খেয়ে নিই। তো আমি আমার সেহরি শেষ করে আমি যথারীতি প্রতিদিনকার রুলস এর মতো সবাইকে ডাক দেওয়ার জন্য বের হলাম। তো বলে রাখা ভালো যে আমরা যেখানে থাকতাম তো সবার বাসার মাঝখানে একটা কবরস্থান আর কি, ওই মহল্লার কবরস্থান আছে। তো ওই কবরস্থানের আশপাশে দিয়ে সবার বাসা। তো আমি যথারীতি, আর ওই কবরস্থানের যে পাশের গলি ওখানে আমরা মূলত সবসময় একসাথে আড্ডা দিতাম। তো যখন আমি গেলাম, তো যে সবার ফার্স্টে আমার যে বন্ধু বাসায় একেবারে কবরস্থানের দেয়াল ঘেসে ওকে ডাক দিলাম জানলা দিয়ে যে আমি তো আসছি, তুই বের হ। তো বলতেছে যে আমি খাওয়া দাওয়া করে নি, আমি আসতেছি। তো আমি বললাম তুই ঠিক আছে বের হ, আমি অন্যদেরকে ডাক দিই।
আমি তো আরো আমার 4-5 বন্ধুর বাসায় আর কি যা নক করলাম, তো সবার লাস্ট যে বন্ধু বাসায় গেলাম সে তোর আম্মা বললো এখন উঠিনি। আচ্ছা আমি বললাম যে আন্টি ওরে বললেন আমরা সবাই বাইরে গেছি। তো আমরা যথারীতি যেখানে থাকতাম দাঁড়ানো আমি বইলে আমি ঠিক ওই জায়গায় চলে গেলাম যে অবস্থানে পাশের দেওয়ালে, ওখানে যা দাঁড়াই যে ওরা সবাই আস্তে আস্তে আসবে। তো আমি কবরস্থানের দেওয়ালটা হচ্ছে আপনার কোমর হাইটে, তো ওখানে হাতটা এভাবে ভর দিয়ে পাটা দেয়ালের দিকে দিয়ে আমি দাঁড়ায় ওদের জন্য অপেক্ষা করতেছি। তো তখন হঠাৎ করে আমি আমার বাম পাশের দিকে তাকাই, কারণ বাম পাশের দিকে তাকায় দেখি যে এক সিরিয়ালে 7 থেকে 8 জন লম্বা সাদা আলখাল্লা পরা মানুষ দাঁড়ানো আর কি, আবছা আলো, ফেস অতটা ফোকাস না তখন আর কি, অত দূর থেকে আমি যতটুকু ডিস্টেন্স ছিলাম যে অতটা ফেস ফোকাস না। তো দেখলাম তারা কবরস্থানে দেয়ালে পাশে দাঁড়ায় আছে। আমি মতো বললাম যে মনে হয় সেরি খেয়ে উঠছে, তারা মনে হয় তার কোনো আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতেছে। আমি একটু দূর থেকে ফার্স্টে চিনার চেষ্টা করলাম, যেহেতু মহল্লার কবরস্থান তো চিনার কথা যে আমাদের এই পরিচিত কেউ কিনা। তো অত দূর থেকে আমার মনে হলো না যে আমি ওনাদের কাউকে চিনতে পারলাম। আমি ভাবলাম যে চিনতে পারি না, তো দূর থেকে ওনারা ভালো করে দেখতেছি না, এই কারণে হয়তো আমি চিনতে পারতেছি না। তো আমি আমার জায়গাতে দাঁড়ায় রইলাম। তো হঠাৎ করে ওনারা আবার আমার দিকে আসা শুরু করলো আস্তে আস্তে। ওটা আমি যখন ওনাদের যে সিরিয়ালে আসতেছে সামনের জন যখন আমার প্রায় 4-5 হাত ডিস্টেন্স আসছে, তখন আমি দেখতে পেলাম যে ওনারা আমার দিকে আসতেছে। তখন আমি দেখলাম যে অনেক মানে আপনার স্মেলটা অনেক ভালো, মানে একটা সুগন্ধি আতর স্মেল আসতেছে অনেক। তো আমি এটা দিয়ে দাঁড়ায় রয়েছি, আমি ভাবলাম যে ওনারা চলে যাক। তো ওনাদের যে সবার ফার্স্টে ছিল সে আমাকে মানে বললো ওইভাবে যে এই তুমি এখানে কি করো। আমি একটু মানে থতমত খেয়ে গেছিলাম যে আমি এক্সপেক্ট করি না যে এরকমটা কিছু আমাকে ওনারা জিজ্ঞাসা করবে। তো আমি বললাম যে আমি নামাজে যাবো, আমার বাকি সবার জন্য ওয়েট করতেছি। যাও নামাজে যাও, এখানে দাঁড়ায় থাকা লাগবে না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, ওরা একজন আসলে চলে যাবো। এটা বলে তো ওনারা আমার সামনে দিয়ে আস্তে আস্তে যাওয়া শুরু করলো। তো যেহেতু আমাদেরই মহল্লা, তো আমরা সবাই ওখানে অনেকদিন যাবতই থাকি, তো আমি চিন্তা করলাম যে এই লোক কে, আমি তার জীবনে কোনোদিন দেখি নাই, আমাদের মহল্লা আমার এরকম ভাবে বললো। হ্যাঁ, আমি একটু ভালো করে তাকে চেনার চেষ্টা করলাম যে আমি চিনি কিনা। তখন দেখলাম যে ওনার মনে অনেক আলোকিত লাইটফুল একটা চেহারা, অনেক বড় বড় দাড়ি। তো আমি ওনার দিকে যে ফার্স্টে ছিল আমাকে কথাগুলি বললো তার দিকে তাকায় আছি। তো আমি জাস্ট আমার হেডটা লেফট থেকে রাইটে টার্ন করে ওনাকেই দেখতেছি। উনি যখন আমাকে ক্রস করে 6 থেকে 7 হাত দূরে গেছেন আর সিরিয়ালে বাকিরা আসতেছে, তো তখন দেখলাম যে উনি ওখান থেকে নাই, মানে ভ্যানিশ হওয়া শুরু করলো উনি। তারপর ওনার ঠিক পিছনের জন এইভাবে এক একজন করে জাস্ট ভ্যানিশ হতে শুরু করলো। তা আমি প্রথমে ভাবলাম যে হয়তো সামনে আরেকটা গলি ছিল, ওদিক চলে যাচ্ছে কিনা বোঝার চেষ্টা করলাম। বুঝতে বুঝতে দেখি যে আমার যে সামনের জন ছিল ইমিডিয়েট সবাই, মানে ওনাদের যে লাস্টের জন, উনি আমার চোখের সামনে আইসা পড়ছে। তো উনি আসার পর আমি ওনার দিক তাকাইছি, তো উনি আমার দিক তাকায় একটা হাসি দিল। হাসি দিয়া দেখলাম ও মানে আমার চোখের সামনে উনিও ভ্যানিশ, উনিও মনে হয় যে হাওয়ায় মিলাই গেল। এইটা দেখার পর তখন আমি আর কিছু বলতে পারিনি। তখন দেখি যে আমার সবার ফার্স্টে যে ফ্রেন্ডকে ডাক দিয়েছিলাম ও আইসা আমার কি ওর বাসায় আমি আছি, তো বাকি সবাই দাঁড়ায় আছে, কিরে তোর কি হয়েছে। তখন আমি বললাম যে আমি এখানে কেন, তুই এখানে কেমন, মানে তুই তো ওই বিল্ডিং এর নিচে পড়েছিলি, তোর কি হয়েছে। তখন আমি ওদেরকে বললাম যে তো দোস্ত এরকম এরকম সমস্যা হয়েছিল। পরবর্তীতে ওরা বললো আচ্ছা ঠিক আছে তাহলে তুই চল তোর বাসায় দিয়ে আসে। তো বাসায় পরবর্তীতে ওরা আমার বাসায় দিয়ে আসে। সবচেয়ে আশ্চর্যকর বিষয়, যেখানে আমি সবচেয়ে বেশি সময় স্পেন্ড করি ওই জায়গাতে এমন একটা মানে নিজেই কল্পনার বাইরে যে আমি যেখানে সবচেয়ে বাসার পরে সেফ ফিল করি, সেখানে আমার এরকম একটা ঘটনা ঘটবে যেখানে আমি পরবর্তীতে দাঁড়াইতেও ভয় পাবো। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনার অনেক ধন্যবাদ। আমরা চলে যাব একটা ইমেইলে এবং আশা করছি যে এই ইমেইলটা আপনাদের ভালো লাগবে। তো পড়ছি যেভাবে লিখেছেন। রাসেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তিনি লিখছেন যে আশা করি আজও সবসময়ের মতো ভালো আছেন। আমি একজন ছোটখাটো ব্যবসায়ী, ব্যবসা ছোট হলেও আমার অনেক ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার মাঝেও আমি শুক্রবার মাঝরাতে ভূত এফএম টিউন করতে ভুলি না। অনেকদিন ধরে ইচ্ছে ছিল ভূত এফএম এর জন্য নিজের এলাকাতে ঘটে যাওয়া ঘটনা মেইল করব, কিন্তু সময় হয়ে ওঠে না। সম্প্রতি মেইল এবং অডিও ক্লিপ নিয়ে স্পেশাল আয়োজনটা ভালো লেগেছে। সেই স্পেশাল এপিসোড শুনে আপনাকে মেইল করার ইচ্ছেটা আর দমিয়ে রাখতে পারলাম না। শুরুতেই বলে রাখি, আমার পক্ষে ভূত এফএম এ উপস্থিত হওয়া সম্ভব না। আমার মেইলটা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি যে ঘটনাটি লিখছি সেটি খুবই সাম্প্রতিক কালের ঘটনা আমার এলাকার বাড়িকে কেন্দ্র করে। তবে বাড়িটিকে ভুতুড়ে বাড়ি বা হন্টেড হাউস ভাবার কোনো কারণ নেই। বাড়িটা নির্মিত হয়েছে মাত্র 4 বছর আগে। বাড়িটির অবস্থান ফেনী জেলার
ফরহাদ নগর গ্রামে সৌদি প্রবাসী একজন ধনী ব্যক্তি শখ করে এই বাড়িটি 5 কোটি টাকা ব্যয় করে বানিয়েছেন। কিন্তু সেই বাড়িতে তিনি থাকার সুযোগ খুব একটা পান না। শুধু ঈদের সময় 2-1 দিনের জন্য তিনি পরিবার নিয়ে সেই বাড়িতে থাকেন, আর সারা বছর বাড়িটা ফাঁকা থাকে। বলা যায় সেই বাড়িটি পাড়ার শেষ বাড়ি, কারণ গ্রামের ওই বাড়ির দক্ষিণে দীর্ঘ জায়গাতে আর কোনো বাড়ি নেই। চারপাশে ধানের জমি, আর মাঝখানে উঁচু দেয়াল ঘেরা সেই বাড়ি। ভেতরে সুইমিং পুল আকৃতির একটি পুকুর রয়েছে। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য পাশের গ্রামের একজন অবসরপ্রাপ্ত পুলিশকে দারোয়ান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাড়ির মালিকের অনুপস্থিতিতে মূল সেই দারোয়ান বা কেয়ারটেকার ছিল সর্বেসর্বা। তিনি নিজের মতো করে বাড়িটিকে সাজিয়ে গুছিয়ে রাখতেন। আমাদের গ্রামে সন্ধ্যা 8টা বাজলেই সবাই যে যার ঘরে ফেরে। 9টা বাজলে পুরো গ্রামে পূর্ণ নীরবতা নেমে আসে। যে বাড়ির কথা বলছি সেই বাড়ির সামনের রাস্তাটিতে সন্ধ্যা 7টার পর আর কাউকে পাওয়া যায় না। এমন নীরব পরিবেশে থেকেও বাড়িটিকে আমাদের কাছে কখনোই ভুতুড়ে বাড়ি মনে হতো না, কারণ বাড়ির সিংহ দরজায় অনেক সুদৃশ্য বৈদ্যুতিক বাতির আলো চলে, যে আলোয় বাড়ির ভেতরের বাইরটা আলোকিত হয়ে থাকত। কিন্তু বাড়ির দারোয়ান তার মুখে এমন একটি রহস্যময় বর্ণনা বা ঘটনা আমরা শুনেছি, যা শোনার পরে দিনের বেলাতেও এখন বাড়িটিকে দেখলে ভয় লাগে। দারোয়ান বললেন, ঘটনা শুরু হয়েছিল গত বছরের গ্রীষ্মের এক সন্ধ্যাবেলা। সেদিন সন্ধ্যা 7টার দিকে বাড়ির ছাদ থেকে দেখলেন বাড়ির সামনে 12-13 বছরের বয়সী একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা অবাক চোখে বাড়িটা দেখছিল। গরমের ঋতুতে সন্ধ্যা 7টা বাজে, দিনের আলো পুরোপুরি মিলিয়ে যায় না, তখনও আবছা আলো থাকে। সেই আবছা আলোতে দারোয়ান মেয়েটির চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। মেয়েটার গায়ের রং ছিল নিকষ কালো বর্ণের। দারোয়ান ভাবলেন, সুন্দর বাড়ি দেখে মেয়েটা হয়তো তাকিয়ে আছে, কারণ নতুন বাড়ির সৌন্দর্য দেখে অনেকেই এভাবে বাড়িটার দিকে তাকিয়ে থাকত। পরের দিন প্রায় একই সময়ে দারোয়ান বাড়ির গেটে দাঁড়ানো ছিলেন। হঠাৎ তিনি দেখলেন গতদিনের সেই মেয়েটা আজও বাড়ির সামনে এসে দাঁড়ালো। তিনি মেয়েটির কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলেন। মেয়েটা জানালো সেই এলাকায় রসুল আহমেদ নামের এক ব্যক্তির কন্যা এবং তার নাম পারুল। দারোয়ান পাশের গ্রামের লোক হলেও তিনি এই গ্রামের কাউকে চিনতেন না। পুলিশে চাকরি করতেন বলে চাকরির কারণে তিনি দেশের অন্যান্য জেলাতে, বিভিন্ন জেলাতে পোস্টিং পেয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। তাই প্রতিবেশীর এলাকার লোকজনের ওনার সাথে ওনার পরিচয় গড়ে ওঠেনি। যা হোক, পরদিন একই সময়ে একই জায়গাতে দারোয়ান পারুলকে আবার দেখতে পেলেন। স্বাভাবিকভাবেই দারোয়ান মেয়েটাকে কিছুটা নিয়ে কিছুটা উদ্বিগ্ন হয়ে গেলেন। তার আশঙ্কা হচ্ছিল পারুল মেয়েটা হয়তো চোর বা ডাকাত দলের ইনফর্মার হতে পারে। তিনি আজ মেয়েটাকে ধরে জানতে চাইলেন যে কি হয়েছে, সবসময় কি দেখো। মেয়েটা বলল সে বাড়ির একটি বাড়িতে ঝিয়ের কাজ করে। বিকেলবেলা নিজের বাড়িতে ফিরে যাওয়ার আগে বাড়িটা দেখতে তার ভালো লাগে। দারোয়ান মেয়েটির কথা বলার সহজ সরল নিষ্পাপ ভঙ্গিকে বিশ্বাস করতে পারল না, কিন্তু তার ভয় ছিল মেয়েটা যদি সত্যি নির্দোষ হয়ে থাকে তাহলে মেয়েটাকে চোর সাব্যস্ত করতে গেলে তার পরিবার ও পাড়া প্রতিবেশীকে দারোয়ানকে শাস্তি দিয়ে ছাড়বে। তাই কথা না বাড়িয়ে মেয়েটাকে ছেড়ে দিলেন। পরের দিন দারোয়ান পারুল নামের মেয়েটিকে দেখতে পেলেন। এবার মেয়েটিকে নিয়ে দারোয়ান আর অবাক হননি। সেদিন পারুলের সাথে দারোয়ান প্রায় 8 ঘন্টা কথা বললেন। পারুল কথার সাথে দারোয়ান নিশ্চিত হলেন যে এই মেয়েকে নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই, তার আসলেই কোনো বদমতলব নেই। রাতের অন্ধকার নামা শুরু করার পর পারুল তার বাড়ির দিকে চলে যায়। পারুল চলে যাবার পর সে রাতে দারোয়ান কিছু বিচিত্র অভিজ্ঞতার মুখে পড়েন। তিনি শুনতে পেলেন বাথরুম থেকে একটা ছোট বাচ্চার হাসির শব্দ ভেসে আসছে। বাথরুমে গিয়ে দেখলেন পানির ট্যাপ থেকে পানি পড়ছে। দারোয়ান ভাবলেন তিনি নিজেই হয়তো ভুল করে ট্যাপ খুলে রেখে গেছেন। মাঝরাতে দারোয়ানের আবার ঘুম ভাঙল বাথরুমে পানি পড়ার শব্দে। দারোয়ান এবার ভাবলেন পানির ট্যাপ হয়তো নষ্ট হয়ে গেছে। যথারীতি পারুলের সাথে পরের দিন দারোয়ানের দেখা হলো। পারুল দারোয়ানের কাছে জানতে চাইল তিনি একা এত বড় বাড়িতে থাকতে ভয় পান কিনা। দারোয়ান পারুলের কথা শুনে হেসে উড়িয়ে দিল। বাস্তবে এই দারোয়ান ছিলেন প্রচন্ড সাহসী। দারোয়ান পারুলকে বললেন তিনি তার পেশা জীবনে অনেক ভয়ঙ্কর দায়িত্ব পালন করেছিলেন। যদি ভয় পাবার মতো কিছু ঘটত তাহলে ভয় সেখানে পেতেন। উল্লেখ্য, দারোয়ান নিজে কখনো ভূত প্রেতে বিশ্বাস করতেন না। পারুল যাবার আগে দারোয়ানকে সতর্ক করে দিয়ে বলল এই বাড়িতে সাথী নামে 2 বছর বয়সী একটা মেয়ে শিশু বাস করে। এই শিশুটি 10 বছর আগে পানিতে ডুবে মারা গিয়েছে। দারোয়ান মনে করলেন পারুল তার সঙ্গে কৌতুক করছে এবং ভয়ে দেখাতে চাইছে। পরের দিন বিকেল
বিকেলে আকাশে মেঘ জমতে শুরু করলো। বিকেল 5টা বাজার আগেই ঘন মেঘের কারণে সন্ধেবেলার মতো অন্ধকার নেমে এলো। বৃষ্টি আসবে দেখে দারোয়ান সবগুলো জানালা বন্ধ করে বারান্দার দরজা বন্ধ করে দোতলায় গেলেন। বারান্দা দরজা বন্ধ করতে গিয়ে হঠাৎ দারোয়ান দেখলেন নিচে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাঁটছে এবং বাচ্চাটার গায়ে কোনো কাপড় ছিল না। 2 বছর বয়সী বাচ্চাটা যেভাবে অপরিপক্ক পায়ে হেঁটে বেড়ায় সেভাবেই বাচ্চাটি হাঁটছে। দারোয়ান ভাবলো হয়তো পাশের বাড়ির কোনো বাচ্চা খেলতে খেলতে এখানে চলে এসেছে। হাঁটতে হাঁটতে বাচ্চাটা পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল। সে যেভাবে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছিল, পুকুরে পড়ে গিয়ে নিশ্চিত কোনো দুর্ঘটনা ঘটাবে। তিনি বাচ্চাটিকে জোরে ডাক দিলেন, কিন্তু বাচ্চাটি এক মনে হেঁটেই চলেছে। দারোয়ান দোতলা থেকে নেমে বাচ্চাটির পেছনে দৌড় লাগালেন। শেষ পর্যন্ত তিনি বাচ্চাটার কাছে পৌঁছানোর আগে সে পুকুরে পড়ে গেল। তখন গ্রীষ্মকাল ছিল বলে পুকুরের কিনারে পানি বেশি ছিল না। দারোয়ান লাফ দিয়ে পানিতে পড়ে অগভীর পানিতে বাচ্চাটিকে প্রাণপণ খুঁজতে লাগলেন। তারপর তিনি দেখলেন মাঝ পুকুরে বাচ্চাটি ভেসে উঠল। মৃত মানুষ যেভাবে ভেসে ওঠে ঠিক সেভাবে বাচ্চাটি স্থির হয়ে আছে। দারোয়ান দ্রুত মাঝ পুকুরে সাঁতরে গেলেন, কিন্তু পুকুরের মাঝামাঝি গিয়ে তিনি টের পেলেন কেউ একজন তার পা ধরে নিচের দিকে গভীর পানির দিকে টেনে নিতে যাচ্ছে। তারপর তিনি বুঝতে পারলেন হাতগুলো তাকে টানছে, যে হাতগুলো সে হাতগুলো ছোট বাচ্চার মতো। কয়েক সেকেন্ড পর তিনি টের পেলেন তাকে শুধু এক জোরে হাত টানছে না, মনে হলো অন্তত 4-5 জোড়া হাত, কোমল হাত তাকে নিচের দিকে টেনে নিয়ে যেতে চাইছে। দারোয়ান ভয় পেলেন, জোরে পা নেড়ে হাতগুলোকে ছাড়িয়ে পানিতে উঠে ভেসে উঠলেন। পানির ওপরে ওঠার পরে তিনি সেই বাচ্চাটিকে পুকুরের ঘাটে উঠে হেঁটে যেতে দেখলেন। কিছুক্ষণ পর ঝুম বৃষ্টি হলো। দারোয়ান বাচ্চাটির কথা ভেবে কিছুই বুঝতে পারছিলেন না। এই বাচ্চাটি কি তার মনের ভুল ছিল? কিন্তু মনের ভুল দেখে তো এত দীর্ঘ সময় ধরে থাকা যায় না। বৃষ্টির কারণে পরদিন দুপুরবেলা পর্যন্ত দারোয়ান বাড়ি থেকে বের হতে পারলেন না। সন্ধ্যায় আবার পারুলের সাথে দারোয়ানের দেখা হয়। দারোয়ান খেয়াল করলেন পারুলের চোখ মুখ খুব শুকনো। শীতকালে যেভাবে মানুষের ত্বক ঠোঁট শুকিয়ে যায়, তার ত্বক ঠোঁট সেভাবেই ফেটে গেছে। অথচ সেদিন ছিল বৃষ্টি ভেজা আর্দ্র আবহাওয়ার দিন। সেদিন কারো ঠোঁট এভাবে ফেটে যাওয়ার কথা না। যাই হোক, দারোয়ান আগের দিন দেখা বাচ্চাটির কথা পারুলকে বললেন। পারুল নিজেই দারোয়ানকে জিজ্ঞেস করলো তিনি কোনো বাচ্চা দেখেছিলেন কিনা। বললেন না দারোয়ান, তার আগেই পারুল বললেন, জিজ্ঞেস করলেন। দারোয়ান মনে মনে অবাক হলেন পারুল কিভাবে বাচ্চাটার কথা জানলো। তবে তিনি সম্পূর্ণ অস্বীকার করে বললেন তিনি কোনো বাচ্চা টাচ্চা দেখেননি। পারুল আজও দারোয়ানকে সতর্ক করে দিলেন, বললেন এই বাড়িতে 2 ছেলে মেয়ে থাকে। মেয়েটা হলো সাথী আর ছেলেটার নাম মাহতাব। মাহতাব ছেলেটা 20 বছর আগে পাশের এক বাড়িতে কুকুরের কামড়ে মারা গিয়েছিল। পারুল বলল তিনি যেন বাচ্চাগুলোকে বাড়ি থেকে না তাড়িয়ে দেন। দারোয়ান পারুলের কথা হেসে উড়িয়ে দিলেন, কিন্তু তার মন কেমন যেন করে উঠল। একটা ভয় তার মনে ঢুকে গেল। সেদিন রাতের বেলা দারোয়ানের ঘুম আসছিল না। মাঝরাতে তিনি উপরের ঘরে শিশুর ধূপধাপ, দৌড়ানোর শব্দ আর খিলখিল করে হাসির আওয়াজ শুনতে পেলেন। তিনি সাহস করে সিদ্ধান্ত নিলেন কি ঘটছে তা দেখবেন। একটা লাঠি আর টর্চ নিয়ে তিনি ওপরের দিকে উঠে গেলেন। ওপরে গিয়ে তিনি আবারও হাসির শব্দ পেলেন। তিনি খেয়াল করে দেখলেন বাড়ির মালিক নিজের জন্য বিশেষভাবে যে বেডরুম বানিয়েছেন সেই রুম থেকেই আওয়াজটা আসছে। পা টিপে টিপে তিনি সেই ঘরে ঢুকে আলো জ্বালালেন। তিনি দেখতে পেলেন খাটের সাথে 7-8 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটিকে দেখে তিনি শিউরে ওঠেন। শুটকি মাছের চোখের মতো চোখগুলো শুকিয়ে গেছে, বসে গেছে, আর ঠোঁট দেখে মনে হচ্ছিল তীব্র শুকনো আবহাওয়ায় তার ঠোঁট ফেটে কাঠ হয়ে গেছে। দারোয়ান ভয়ে জিজ্ঞেস করলেন তুমি কি জোরে জোরে হাসছিলে? ছেলেটি মাথা নাড়িয়ে জানালো সে হাসেনি। দারোয়ান আবার জিজ্ঞেস করলেন কে হাসছিল? ছেলেটি হাত ইশারা করে খাটের নিচে দেখালো। দারোয়ান টর্চের আলো ফেলে দেখলেন গতদিন বিকেলে যে বাচ্চাটিকে তিনি পুকুরের পাড়ে যেতে দেখেছিলেন সেই বাচ্চাটা খাটের নিচে জড়সড় হয়ে বসে আছে। তার সারা গা পানিতে ভেজা, গা বেয়ে পানি পড়ছে, মনে হচ্ছিল এই মাত্র পানি থেকে উঠে এসেছে। দারোয়ান আর কোনো কথা বলতে পারলেন না। তিনি ভয় পেয়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেটের গার্ডরুমে চলে গেলেন। সেই রাতে তার ঘুম হচ্ছিল না। ফজরের নামাজের পর দারোয়ান মসজিদে একজন মুরব্বীকে নিয়ে বসলেন। মুরব্বীর কাছে জানতে চাইলেন সাথী নামের কোনো বাচ্চা কখনো পানিতে পড়ে মারা গিয়েছিল কিনা। মুরব্বী জানালেন 15 বছর আগে তার চাচাতো ভাইয়ের 2 বছর বয়সী এক মেয়ে ছিল, তার নাম ছিল সাথী। মেয়েটা পানিতে খেলতে পছন্দ করত। টিউবওয়েল দেখলেই সে পানি দৌড়ে গিয়ে টিউবওয়েল চেপে পানি ফেলার চেষ্টা করত। পানি দেখলেই সেদিকে দৌড়ে যেত। মেয়ে পুকুরের পাড়ে যাবে
এই আশঙ্কায় তার মা সারাক্ষণ পানি থেকে দূরে রাখার চেষ্টা করত, কিন্তু এক গ্রীষ্মের সকালে বাড়ির সামনে মজা ডোবায় সে ডুবে মারা যায়। দারোয়ান এবার জানতে চাইলেন মাহতাব নামে এই এলাকায় কোনো ছেলে কুকুরের কামড়ে মারা গিয়েছিল কিনা। মুরব্বী অবাক হলেন। তিনি দারোয়ানকে বললেন, মাহতাব এই এলাকার ছেলে ছিল না। প্রায় 20 বছর আগে মাহতাবের মা ভূঁইয়া বাড়িতে ঝিয়ের কাজ করত। তাদের পৈতৃক নিবাস ছিল বরিশাল। মাহতাব যখন 8 বছরের ছেলে তখন জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে প্রচন্ড পিপাসার্থ অবস্থায় এক গ্রীষ্মের রাতে মৃত্যুবরণ করে। এত দীর্ঘ সময় পর মাহতাবের কথা কারোরই মনে নেই। মুরব্বী দারোয়ানের কাছে জানতে চাইলেন তিনি কার কাছ থেকে মাহতাবের কথা শুনেছেন। দারোয়ান মুরব্বীকে বললেন এই এলাকার রসুল আহমেদের মেয়ে পারুল তাকে এই 2 শিশুর কথা বলেছে। দারোয়ান বললেন তিনি মুরব্বীর সাথে কথা বলে পারুলের বাড়ি দেখতে চাইলেন বা তার সাথে দেখা করতে চাইলেন। মুরব্বী আগের চেয়েও বেশি বিস্মিত হলেন। তিনি জানালেন রসুল আহমেদের ছোট মেয়ে পারুল মাহতাবের মতো জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছিল। জলাতঙ্ক রোগে ভুগে 2005 সালে এক গ্রীষ্মের সকালে সে মারা যায়। ঘটনাটি এটাই। এর কোনো ব্যাখ্যা আমরা খুঁজে পাইনি। সঙ্গত কারণে বাড়ির মালিক এবং দারোয়ানের নাম উল্লেখ করিনি। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকুন। সাইফুল ইসলাম, ফরহাদনগর, ফেনী। সাইফুল ইসলাম, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, আর সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি যে দারোয়ানের কথা বলছেন তিনি যখন মুরব্বীর সাথে কথা বললেন এবং কথা বলে সিদ্ধান্তে আসতে পারলেন, সব ঘটনা জানতে পারলেন, তারপর থেকে তিনি পারুলকে আর দেখতে পেয়েছিলেন কিনা পরবর্তী ইমেইলে এই জিনিসটা ক্লিয়ার করবেন আশা করব। সেই প্রত্যাশা রেখে চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। তার আগে বলে দেই আমাকে যদি ইমেইল করতে চান আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm আর আমাদের ফেসবুকের আইডি হচ্ছে আমাদের ফেসবুকের লিঙ্কটি হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhuthfm.russell। চলে যাব একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো এখনই। Stay tuned to Radio Furti FM and Do Furti। Bhoot FM. The night comes alive with Grameenphone. Yes, the night comes alive with Grameenphone। শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ এবং চলে যাব সরাসরি ঘটনায় আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা আরেকবার বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি হাসিব মিরপুর থেকে। ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। ভাই ঘটনাটি হচ্ছে আমাদের এলাকার এক ছোট ভাই জুবায়ের। তো ওদের আবার পৈতৃক নিবাস কলকাতার হাওড়া জেলা নলপুর যে রেল স্টেশনটা আছে। তো ঘটনাটা হচ্ছে নর্থ মিল বাউরিয়া জায়গাটার নাম। তো ওখানে যে ঘটনাটা তাদের ওই যে জুবায়ের ওদের ফুপুর বাড়ি, যেহেতু পৈতৃক নিবাস ভারতের ওই জায়গায়, তো ফুপুর বাড়ির পাশে একটা বাড়ি। তো ওই বাড়িতে আবার যে ভদ্রলোক থাকতেন তার পারিবারিক লোকজন যে কয়জনের কবর সেটা আবার বাড়ির পাশেই করা। তো তিনি আবার তার এই সম্পত্তির জায়গাটা, তার এই বাড়ি এবং কবরস্থান সহ যে এরিয়াটা, এটা আবার দুজনের কাছে বিক্রি করে দেন। যারা কিনে তারা আবার 2 ভাই। তো তারা এই জমিটা কেনার পর তারা সম্পূর্ণ বাড়ি এবং কবরস্থান সম্পূর্ণ এরিয়াটাকে ভেঙে 22 তলা ফাউন্ডেশন দেওয়ার জন্য একটা বাড়ি তোলেন। তো 22 তলা ফাউন্ডেশন দেওয়ার পরে যেহেতু অনেকখানি খনন করতে হয়, তো আশেপাশের কবরস্থানে যতগুলো কবর ছিল এবং বাড়ির সম্পূর্ণ টেরাসে একবারে সম্পূর্ণ ভাঙতে হয়, ভেঙে ফেলে। তো তারপর তারা এটাকে মেনলি তখনকার সময় একটা তাঁত শিল্প চলতো। আসলে ঘটনাটা 20 বছর আগের ঘটনা। তো তখন ওখানে কি তাঁত শিল্পটা চলতো। আচ্ছা। তো তারা ওই তাঁত শিল্পের ফ্যাক্টরিটা আর কি তাদের বাসার ওই 2টা ফ্লোরে করবে, সেই জন্য আর কি ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে। তো তারা খুব বড় করে সেই তাঁতের ইয়েটা করে। তো যেই ঘটনাটা ঘটে রাসেল ভাই, প্রথমত তাদের যে তাঁতের কার্যক্রম দিনের বেলা কোনো প্রবলেম হতো না, রাতে যে শ্রমিকগুলা কাজ করত, তো তাদের ভাষ্যের মধ্যে প্রথম অবস্থায় তারা মোটামুটি একজন কাজ করতেছে, তো পাশের রুমে আরেকজন ঠিক সেম কাজ করে যখন মুভ করতে যাচ্ছে, তার পার্শ্ববর্তী যে লোকটার সাথে সে কাজ করছে সহকর্মী, সেকে একটা রুম ক্রস করে আরেকটা রুমে যাওয়ার সাথে সাথে এই রুম থেকে তাকে ওই রুমে আবার পাচ্ছে। তো এরকম ভাবে কর্মীরা দিনের বেলা কিছু হতো না রাসেল ভাই, সন্ধ্যার পর যেসব কর্মী এগুলো কাজ করতো। তো তারপর যখন তারা মোটামুটি সবকিছু বন্ধ করে একটা ব্রেকে যেত নিজেদের, তো ব্রেকে যাওয়ার পথে যেত যে এটা হলো যে আপনার কে যেন
তারা তো তাদের যে মিলটা সেটা সম্পূর্ণ বন্ধ রেখে সবকিছু যেত, বাট তারা বাইরে থেকে যেটা বুঝতো যে কেউ ভিতর থেকে সেই তাঁতটা আর কি ইউজ করতেছে, তাঁত বুনতেছে। তো এমন করে তো একজন কর্মী সেটা আবার সামনে থেকে দেখতে যায়। তো দেখতে যাওয়ার সময় দেখে যে উল্টা দিয়ে ঘুরে এক মহিলা চুলগুলো ছাড়া, মানে জিগির করার মতো ঝিমানো, এবং সে তাঁত বুনতেছে। তো উনি একটু কাছে যাওয়ার পর যেটা হয় রাসেল ভাই, একটা একদম খুব ফোর্সফুলি একটা মানুষ যদি মুভ করে একদম বাতাসের গতিতে, ঠিক ওই মুহূর্তে কি দেখে যে সেই মহিলাটা মুহূর্তের মধ্যে মুভ করে এক রুম থেকে আরেক রুমে চলে যাচ্ছে। তো এই জিনিসটা দেখার পর রাসেল ভাই, যে জিনিসটা সেই শ্রমিকটা প্যারালাইজড হয়ে যায়। আচ্ছা। এবং তারপর যেটা হয় যে যেই দুই ভাই এই সম্পূর্ণ সম্পত্তির মালিক ছিল, এই তাঁত মিলটার মালিক ছিল, তাদের মধ্যে যে বড় যে ভাইটা, সে কি করে, সে একদিন সে নিজেই যখন মিলটা বন্ধ করে সেও সেম ঘটনাটা দেখে। তো দেখার পর সে ওই জিনিসটা ভালোভাবে বোঝার জন্য কাছে যায়। কাছে যাওয়ার পরে সেই অদ্ভুত ঘটনাটা সে খুব পরোক্ষভাবে ফলো করে দেখে যে সেই মহিলাটা ফেসটা বোঝা যাচ্ছে না, চুলটা ছাড়া, মাথাটা নিচু করা, এবং সে তাঁত বুনতেছে এবং অনবরত বুনে যাচ্ছে। সে একটু সামনে যাওয়ার চেষ্টা করে, সামনে যাওয়া মানে একটু ডাক দেওয়ার মতো মুহূর্তের মধ্যে রাসেল ভাই ওনাদের চোখ দিয়ে যেভাবে তাকায়, তাকানোর পর ওখানে সেন্সলেস হয়, এবং রাসেল ভাই সেই রাতে উনি প্যারালাইজড হয়। এবং রাসেল ভাই যেটা হয় যে উনি প্যারালাইজড হওয়ার 6 মান্থের মাথায় সে মারা যায়। এবং ঘটনাক্রমে এই ঘটনা তার ওই যে ভাই, তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই ফেস করে, এবং প্রত্যেকটা মানুষই খুব কোইন্সিডেন্সলি প্যারালাইজড হচ্ছে এবং 6 মান্থের মাথায় মারা যায়। এবং এইটা নলপুর যে এরিয়াটা বাউরিয়ার, এখানকার সবার এই ঘটনাটা জানা। তো তারপরে যেটা হয় রাসেল ভাই, তিনি যে জিনিসটা করে, তার যে ছোট ভাই ছিল একমাত্র যিনি বেঁচে ছিল, সে একদিন কি করে যে এভাবে জিনিসগুলা, তো সে প্রকার একটু আনবিলিভে থাকতো এই ব্যাপারগুলা নিয়ে। তারপর যেহেতু ঘটনাগুলো কিউরিয়াসলি আপনার কনসিডেন্সলি ঘটতেছে, যে যেই জিনিসগুলো যেই মহিলাটাকে দেখতেছে এবং দেখার পর সেই প্যারালাইজড হচ্ছে, এবং প্যারালাইজড হওয়ার 6 মান্থের মাথায়, ঠিক কাটাকাটা 6 মান্থের মাথায় মারা যাচ্ছে। তো তিনি এই জিনিসটাকে মুভ করার জন্য সে ওই মিলের মধ্যে সন্ধ্যার পর সে নিজেও থাকতে শুরু করে। তো একদিন যেটা হয় রাসেল ভাই, সে মিলের সবকিছু বন্ধ করে বের হবে, তো এক মুহূর্তে দেখে যে তাদের যে রুমগুলা, তো এর 2-3টা রুম পরে তার তাঁতের সেই আবার তাঁত বোনার শব্দটা খুব জোরে জোরে হচ্ছে, এবং মনে হচ্ছে যে কয়েকজন মিলে তাঁত বুনতেছে। তো সে ওই রুমটার দিকে একটু অগ্রসর হওয়ার পরে যেটা দেখে যে এরকম একজন না কয়েকজন মিলে কিছু কৈশোরী আছে, এবং ওই ঠিক যে মহিলাটা, এবং রাসেল ভাই যখন ওই মহিলাটা তার দিকে মুভ করে তাকায় চোখের দিকে, তখন ওই অবস্থায় তিনি সেন্সলেস হয়ে যায় রাসেল ভাই। আর এখন পর্যন্ত সেই লোকটা, যিনি ওই যে ছোট ভাইটা, তিনি প্যারালাইজড প্লাস এবং মেন্টালি এখন টোটালি সিক আছে, এবং সেই যে তাঁত মিলটা রাসেল ভাই, এটা এখন টোটালি স্টপ, সেটা এখন একদম বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ওই এলাকার যারা বাসিন্দা আছেন তারা সবাই ব্যাপারটা জানে, এবং এখন আর ওখানে কোনো কিছু হয় না। এবং শেষ পর্যন্ত সেই ছোট ভাইটা এখন প্রায় আত্মাগোল অবস্থায় আছে, এবং ফিজিক্যালি সে ডিসঅর্ডার হয়ে গেছে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আবার নিতেই হচ্ছে, কারণ আমরা লম্বা সময় ঘটনা বলেছি, এবং একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসবো, এবং তারপরে আপনাদের মেসেজগুলো পড়বো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড জো ফুর্তি। আর কোনা এই দুনিয়ায় কতই না রঙ্গ দেখি, ভাবার আগে মনটা ভাগে, বুঝলাম না তো কেমনে কি। যেখানে যাও যখনই যাও আমি রেডি, তোমার যাবো না এই দুনিয়ায় আমি রেডি। যেখানে যাও যখনই যাও আমি রেডি। মনের স্পিডের সাথে পাল্লা দিয়ে ছুটতে 4G রেডি। লাইফ চলুক জিপি স্পিডে। Bhoot FM. The night comes alive with Graminphone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম ডক্টর মাসুম, আমি সৌদি আরবিয়া থেকে বলছি। তো আমি আপনাকে যে ঘটনাটা আজকে শেয়ার করতে চাই সেটা হলো আজ থেকে প্রায় 34-35 বছর আগের ঘটনা। ধরেন আমার বাবা ছিলেন একজন ফরেস্ট অফিসার, তো সেই হিসাবে আমরা ছোটবেলায়
অনেক অংশেই জঙ্গলের ফরেস্ট বাংলোতে থাকতাম বা থাকতে হয়েছে। তো 80-র দশকের প্রথম দিকে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হই। তো আমার বাবা মারা তখন থাকতেন পার্বত্য চট্টগ্রামের কোনো একটি জেলা শহরে। তো উনি তার বাসস্থান হিসাবে একটি ফরেস্ট বাংলোতে থাকতেন। তো আমার যখন কলেজ ছুটি হতো আমি মাঝে মধ্যে বেড়াতে যেতাম। তো বাংলোটার বর্ণনা যদি আপনাকে দেই, এটা একটা পাহাড়ের উপরে অনেক বিস্তৃত জায়গা নিয়ে একটা পুরোনো আমলের বাংলো। এটা ব্রিটিশ আমলে তৈরি। দেয়ালটা হলো আপনার বাঁশের উপরে সিমেন্ট দিয়ে তৈরি, অনেকটা পাকা কিন্তু আসলে পাকা না, বাঁশ সিমেন্ট কাঠ দিয়ে তৈরি। আর উপরে ছিল টিন। এবং এটা আপনি ওই ধরেন হিন্দি ফিল্মে যেমন বাংলো দেখা যায় সেই ধরনেরই লাক্সারিয়াস বাংলো, চারদিকে বড় বড় গাছ এবং বাগান। তো সামনে দিয়ে ঢোকার জন্য রাস্তা আছে যেটাতে গাড়ি উঠতে পারে, আর বাংলোর পাশ দিয়ে আর কি ছোট পায়ে চলা পথ নেমে চলে গেছে। তো এই বাংলোটা বিভিন্ন ভাবে একটু নটোরিয়াস ছিল, শোনা যেত পুরনো যারা মালি বা দারোয়ান ছিল তাদের কাছে যে 1900 সালের প্রথম দিকে ধরেন যখন বাংলোটা তৈরি হয়, তো সেই আমলে বিভাগীয় কর্মকর্তা যারা তারা মূলত থাকতেন ব্রিটিশ সাদা চামড়ার। তো ওই সময় ইরানের যে তৎকালীন রাজা ছিলেন তার ভাই সেই ব্রিটিশ ইন্ডিয়ার এই অংশে আসেন বাঘ শিকারের উদ্দেশ্যে, এসে এই বিভাগীয় বন কর্মকর্তার অতিথি হিসাবে এই বাংলোতেই ওঠেন। তো তখন বাঘ শিকার করতে যেতে হতো হাতির পিঠে চড়ে। তো একদিন সেই বিভাগীয় বন কর্মকর্তা এবং সাথে ওই রাজার মানে ইরানের রাজার ভাই এবং কয়েকজন মিলে হাতি নিয়ে জঙ্গলে বাঘ শিকার করতে গিয়েছেন। তো গহীন জঙ্গলের ভিতরে হঠাৎ বাঘের ফালের সামনে পেয়ে হাতিটা ভয় পেয়ে যায় এবং দ্রুত থাকে। তো দৌড়ানোর সময় কোন এক পর্যায়ে হাতির পিঠ থেকে ইরানের যে রাজার ভাই সে পড়ে যায় এবং হাতির পায়ের তলে পিষ্ট হয়ে ওখানে মারা যায়। তো সে মারা যাওয়ার পরে তার মৃতদেহটা এনে ওই বাংলোতেই রাখা হয় এবং হাতিটাও ওই বাংলোর ভিতরে এসে আপনার মৃতদেহের পাশে বসে মানে খুব দুঃখিত মনে বসেছিল আর কি। তো যাই হোক, ঘটনাটা এখানে সমাপ্ত হলো। এরপরে ব্রিটিশ শাসনের অবসান হয় এবং এই অংশটা তখন তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশে রূপান্তরিত হয়। ওই বাংলোর ইতিহাস হলো যে ওই বাংলোতে যারাই থাকতেন তাদের পরিবারে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতই। তো সেগুলোর বিস্তারিত বর্ণনা আমি দিতে চাচ্ছি না। তো আমি যেটা মানে অনুভব করলাম সেটা বলি। তো একবার ছুটির সময় আমি বেড়াতে গিয়েছি। তো সেই আমলে দৈনিক সংবাদপত্র ঢাকা থেকে ওইখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যেত এবং সন্ধ্যার পরে হকাররা সাইকেলে করে করে বা হেঁটে হেঁটে বিভিন্ন অফিসারদের কোয়ার্টারে মানে বিতরণ করতো। তো একদিন ঘটনা, আর ওই হকার সাধারণত পেপার দেওয়ার জন্য ওই পায়ে চলা সিঁড়ির যে রাস্তা সেটা ইউজ করতো, তাহলে পথটা শর্টকাট হতো। তো সিঁড়ির যে রাস্তাটা সেটা এরকম আর কি, সেটা বাংলোর বাম পাশ দিয়ে নেমে গেছে জঙ্গলের ভেতর দিয়ে নামতে নামতে তারপরে এসে মূল রাস্তায় আসছে। ওই রাস্তাটা কেউ সাধারণত ইউজ করতো না, একটা লোহার গেট লাগানো থাকতো উপরে এবং বেশ গাছপালার জঙ্গল ছিল। তো একদিন হঠাৎ দৌড়াতে দৌড়াতে এসে হকার বলতেছে আমার একটু পানি দেন। তো পানি টেনে খেয়ে যখন একটু ঠান্ডা হলো তো তাকে জিজ্ঞেস করা হলো ঘটনা কি। তো সে বললো সন্ধ্যার পরে যখন সে ওই রাস্তা দিয়ে উঠতেছে পেপার দেওয়ার জন্য, হঠাৎ পিছন থেকে কে জানি প্রথমে ফিসফিসিয়ে এবং জোরে জোরে তার নাম ধরে ডাকতেছে। সেই কথা শুনে সে আর পিছন ফেরার সাহস পায়নি, সে এক দৌড়ে উঠে লোহার গেট টপকিয়ে ভিতরে চলে আসছে। এবং যাই হোক, এরপরে সে কোনোদিন আর ওই রাস্তাটা ব্যবহার করতো না। তো ওই বাসায় মাঝে মধ্যেই ভয়ানক ঘটনাও ঘটতো। একবার বারান্দায় কতগুলো পুরোনো আমলের ফ্যান ছিল, সেই ডিসি ফ্যানের মতো বড়, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই একটা ফ্যান চলতে চলতে উপর থেকে আংটা সমেত খুলে পড়ে গেল। তো ভাগ্যে সেটা কারো গায়ে পড়ে নাই। তো পরে ওই বাসা থেকে কি আর বিস্তারিত ঘটনা ঘটলো সেটা আমি জানি না, কারণ আমি তো চলে আসছি আমার সেই হোস্টেলে। তো ওই বাসাতে থাকা অবস্থায় আমার বাবার চাকরি জীবনে কতগুলা ঝামেলা বা দুঃখজনক ঘটনা ঘটে। তো 1984 সালের মাঝামাঝি
আমাদের ওই বাসটা ছেড়ে ঢাকায় চলে আসতে হয়। তো ওই বাংলোটা এখনো আছে, আমি যতটুকু জানি, ইন্টারনেটে যতটুকু দেখেছি। পরবর্তীতে কারোর সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। আপনার কাছে এটা ভালো লাগলে পাঠকদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ রাসেল ভাই। Bhoot FM. The night comes alive with Gramophone. ইয়েস, দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি এফএম। আমি রাসেল আজির সাথে, এবং চলছে ভূত এফএম। ইশতিয়াক খান আরিফ কুয়ালালামপুর থেকে শুনছেন আমাদেরকে, এবং তিনি বলছেন যে মিস করেছিলাম, অনেকদিন পর আবার টিউন করলাম। ওয়েলকাম ব্যাক। আমাদের সঙ্গে অ্যাপ দিয়ে শুনছেন আখাউড়া থেকে দেখতে পাচ্ছি সুমন খান, এছাড়াও এমডি রেশাদ খান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মেরাজ মাহবুব আমার সঙ্গে আছেন। রাকিব রোমেল রাজশাহী থেকে শুনছেন তিনি, আমাদের সঙ্গে আছেন তানভীর, এবং তিনি বলছেন যে বাবু ভাই, ফারনান ভাই, আফনান, ডক্টর আলিফ সবাইকে একসাথে শুনতে চাই। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ডক্টর আলিফ আসবেন, সে বিষয়ে তিনি কনফার্ম করেছেন আজকে। আমাদের সঙ্গে আছেন প্রিন্স সাদমান শিফাত, আমাদের সঙ্গে আছেন বৃষ্টি ইসলাম, এছাড়াও রাকিব রোমেল আছেন। এমডি শাহজালাল আহমেদ আমাদের সাথে আছেন, কুয়েত থেকে শুনছেন তিনি। আমার সঙ্গে আছেন